আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা আমাদের নতুন পেজ থেকে নিচ্ছি আমি। এটা বায়োলজি রিলেটেড একটা পেজ, ক্যারি অন। তোমরা সবাই নিশ্চয়ই এই পেজটাতে লাইক দিয়ে রাখছো। যারা লাইভ করতেছো কিন্তু এই পেজটাতে লাইক দাও নাই, তারা কষ্ট করে লাইকটা দিয়ে দিবা, কারণ এখন থেকে অনেকগুলো ক্লাস তোমাদের কম্বাইন্ড ক্লাসগুলো এই গ্রুপে ইনশাল্লাহ নেওয়ার ট্রাই করব। আর আরেকটা কথা হলো, আজকে এইচএসসি 22 পেইড ব্যাচ প্লাস এইচএসসি 22 শর্ট কোর্স ব্যাচ দুইটাই একসাথে এই গ্রুপে ক্লাস হচ্ছে। কেন? রিজন একটাই, কারণ ভাই আজকে নতুন চ্যাপ্টারের নতুন লেকচার, মানে একদম নতুন চ্যাপ্টারের প্রথম লেকচার শুরু করছি। অণুজীব লেকচার 1, বোটানির 4th চ্যাপ্টার, উদ্ভিদ বিজ্ঞানের 4th অধ্যায় অণুজীব, তার লেকচার 1টা তোমাদের দুই ব্যাচেই সেম ভাবেই হবে। এজন্যই আমি আজকে মূলত একসাথে কম্বাইন্ড লাইভ করতেছি। ক্লিয়ার না কথা? আচ্ছা আসি, যারা যারা জয়েন হয়েছো তারা তারা একটু কষ্ট করে বাকিদেরকে একটু মেনশন করে দাও, আর যারা যারা জয়েন হও না তারা একটু কষ্ট করে জয়েন হয়ে যাও। আজকের পড়াটা তোমাদের কাছে খুব মজার লাগার কথা, কারণ আজকে এই অণুজীব চ্যাপ্টারটা আসলে জুলজিতে দেওয়ার দরকার ছিল, কারণ জুলজিতে অণুজীব চ্যাপ্টারটা দিলে এখানে তোমার অনেকগুলো বেসিক কথা আছে যেগুলো জুলজির সাথে মিলে। হ্যাঁ, সো জুলজির সাথে অণুজীব চ্যাপ্টারটা যদি ইন্টাররিলেটেড হইতো তাহলে আমাদের একটু বেসিক জিনিসগুলো ক্লিয়ার হইতো। যেমন তুমি যদি হিউম্যান লিভার না বুঝো, মানুষের যকৃৎ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া, নর্মাল আইডিয়া না, যকৃতের চিত্র আঁকতে পারি তাইলেই ভালো, হইলো না কিন্তু যকৃতের চিত্র আঁকার সাথে সাথে হোল গ্রস যকৃতের একটা আইডিয়া ভালো পারো, তাহলে তোমার এই যে আজকে যে টপিকটা পড়াবো এই টপিকটা তোমার জন্য ইজি হয়ে যাবে। ক্লিয়ার না? আচ্ছা আসি, তো যারা যারা জয়েন হয়েছে তারা একটু কষ্ট করে বাকিদেরকে মেনশন করো। আমি শুরু করে দিব খুব দ্রুত, লেট করবো না খুব একটা বেশি, আর সর্বোচ্চ 1 মিনিট পরে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর 30 সেকেন্ড ওয়েট করব, সবাই আসুক, দেন শুরু করে দিচ্ছি। একদম নিউ চ্যাপ্টার তো অনেকে বেসিক থেকে পড়লে অনেক বেসিক ভাবে জিনিসগুলো বোঝা ট্রাই করবা বা বুঝতে পারবা ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা শুরু করে দিই, আর বেশিক্ষণ ওয়েট না করে। আমরা অনেকক্ষণ ধরে মোটামুটি ওয়েট করছি, একটু সবাই আমাকে বলবা যে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। তোমরা একটু কষ্ট করে জানাও আমাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু কষ্ট করে আমাকে জানাও এভরিথিং ইজ ক্লিয়ার কিনা। ব্লার ব্লার লাগতেছে কারো কাছে? আমার কাছে তো মনে হয় না ব্লার, আমার মোবাইলে তো ফুল ক্লিয়ার। তোমাদের কি কারো কাছে খুব বেশি লাগতেছে ব্লার? লেখা কি বোঝা যায় না? আমার এখানে কিন্তু স্পষ্টভাবে লেখাগুলো মোটামুটি আসছে, মোটামুটি স্পষ্ট আছে আমার এখানে। অনেকে কোয়েশ্চেন করতেছ, যেমন আফরা কোয়েশ্চেন করলে মাত্র ভাই এটা কি ফ্রি ক্লাস নাকি? আজকের দিনের জন্য এটা ফ্রি ক্লাস, আজকের দিনের জন্য। নেক্সট ক্লাস থেকে পেইড গ্রুপে ক্লাস হবে, তোমাদের গ্রুপে আমি জানাই দিব। আজকের জন্য সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবে। ফ্রি ক্লাস মোটামুটি এটা হচ্ছে যে হোল বেসিক পড়াবো আমি একটা। তোমাদের তো চ্যাপ্টারের শুরুতে সবসময় একটা বেসিক পড়ে, পুরো চ্যাপ্টারে একটা ডেসক্রিপশন দেই, দেন চ্যাপ্টার আস্তে আস্তে থিওরিতে ঢুকি।
বায়োলজি এরকমই, তুমি যদি পুরো একটা ডেসক্রিপশন দিতে পারো, পুরো ডেসক্রিপশন দিয়ে তুমি আস্তে আস্তে থিওরিতে ঢুকতে পারবা। তুমি যদি শর্টকাট ডিরেক্টলি একদম গোড়া থেকে একদম মানে মুখস্থ বিদ্যা টাইপসে শুরু করো, বা তুমি একটা টপিক ধরলে ওই টপিকটাই পড়লা, দেন আরেকটা টপিক ধরলে ওই টপিকটাই পড়লা, প্রতিটা টপিক পড়ে যাচ্ছ কিন্তু তুমি টপিকের সাথে কোরিলেট করতে পারতেছো না। যেমন তুমি জানো যে আমরা মুখ দিয়ে খাদ্য খাই, আমাদের পায়ু দিয়ে অপাচিত খাদ্যগুলো বের হয়ে যায়, তাহলে তুমি এটা মুখস্থ করে ফেলছো। বাট কথা হলো যে মুখ দিয়ে খাদ্য খাইছো, সেই খাদ্যটা কোথায় গেছে, কোথায় গিয়ে পাচন ঘটছে কিনা, পাচন ঘটলে কোথায় পাচন ঘটছে, পাচন ঘটার পর পাচিত খাদ্যগুলো কই গেছে, অপাচিত খাদ্যগুলো মল দিয়ে কেন বের হচ্ছে, মল দিয়ে অপাচিত খাদ্য বাদ দিয়ে কখনো কি পাচিত খাদ্য বের হয় কিনা, অনেকগুলো কোশ্চেন আসতে পারে। পুরো যদি কোরিলেট করতে পারো তাহলে মানব পরিপাকতন্ত্র একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোরিলেটটা আমাদের স্টুডেন্টরা বায়োলজিতে বেশিরভাগ ক্ষেত্রে করতে পারে না, ওটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কোরিলেট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোরিলেট করতে হবে তোমাকে, হিউম্যান বডি রিলেটেড কথাবার্তা তো কোরিলেট করতে হবে। আর এই যে অণুজীব অধ্যায়টা, অণুজীব ইংরেজি হচ্ছে মাইক্রো অর্গানিজম, ছোট 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 আণুবীক্ষণিক জীব। অণুটা আসছে অণুবীক্ষণ থেকে, এদেরকে খালি চোখে আমরা কখনো দেখতে পাবো না, এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখবো বিদেয় ওদের নাম অণু, এরা জীব। জীব মানে এদের জীবন আছে, এই জন্য এরা জীব। ক্লিয়ার না? তবে অণুজীবের আন্ডারে একটা ক্ল্যাশ থেকেই যাই যে অণুজীবের আন্ডারে ভাইরাসকে ঢুকাই। তো ভাইরাস কিন্তু অনেক বিজ্ঞানী মনে করে জীব না, অনেক বিজ্ঞানী মনে করে জীব। ভাইরাস নিয়ে একটা ক্ল্যাশ আছে, ওরা ও বাদে এই দুইজন ব্যাকটেরিয়ার ম্যালেরিয়া এই দুইটা কিন্তু আবার অণুজীবের আন্ডারে পড়ে, মানে মাইক্রো অর্গানিজম, মাইক্রোস্কোপে দেখা কোনো অর্গানিজম, কোনো জীব, এটাকে আমরা বলবো অণুজীব। ঠিক আছে? আচ্ছা, তো অণুজীব চ্যাপ্টারটাতে মূলত তিনটা টপিক নিয়ে বেসিক আলোচনা করা হয়। একটা হলো ভাইরাস, হোল ডেসক্রিপশন, একটা হলো ব্যাকটেরিয়া, হোল ডেসক্রিপশন, একটা হলো ম্যালেরিয়া, হোল ডেসক্রিপশন। এই তিনটা মাইক্রো অর্গানিজম নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। অণুজীব কি শুধু এই তিনটাই? আর অণুজীব নেই, পৃথিবীতে হাজার অণুজীব আছে, এবং পৃথিবীর জন্মলগ্ন থেকে এই অণুজীবগুলাই ছিল, এই অণুজীবগুলাই ছিল। অ্যামিবা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে এই ম্যালেরিয়া, আরো অনেক হাজার হাজার অণুজীব, অ্যাক্টিনোমাইসিটিস, এরকম অনেকগুলো অণুজীব পৃথিবীর জন্মলগ্ন থেকেই ছিল। আমরা জন্মলগ্ন থেকে ছিলাম না, কিন্তু এরা জন্মলগ্ন থেকে ছিল। সো এরাই হচ্ছে আদিজীব। অণুজীব আবার আদিও জীব, এরা একদম শুরু থেকে আছে, এখন পর্যন্ত আছে। হয়তো আবিষ্কার হয়েছে এক এক সময় পর পর, কেউ আবিষ্কার হয়েছে শুরুতে, কেউ আবিষ্কার হয়েছে একদম শেষে, কেউ আবিষ্কার হয়েছে মাঝখানে, বাট এরা শুরু থেকেই আছে। ক্লিয়ার না? সো এরা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমাদের ব্যাকটেরিয়া দ্বারা রোগ হয়, অনেক রোগ হইতে পারে, যেমন যক্ষা হয় আমাদের, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটা ব্যাকটেরিয়া, এটা দিয়ে আমাদের ফুসফুস বা বডির যে কোনো অংশে যক্ষা হয়, হইতে পারে। তারপরে কমনলি এখন যেটা পুরো দুনিয়ায় ছড়িয়ে আছে, করোনা, যে কোভিড-19 রোগটা, এই কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ, কোভিড-19 কে আমরা একটু যদি ভাঙি তাহলে কি কি পাবো একটু দেখি না আমরা। COVID, কোভিড-19 বলতেছে ওনারা। তো কোভিড-19 কে যদি ভাঙি, মানে অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে কি দেখবো? CO দিয়ে করোনা। তুমি কি আর দুনিয়া থেকে যাবে না? করোনা বলে না না, আমি এই দুনিয়া থেকে যাব না, আমি তোমাদের সাথে থাকতে চাই না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। VI দিয়ে হলো VIRUS করোনা ভাইরাস, D দিয়ে হলো DISEASE ডিজিজ, D দিয়ে হলো ডিজিজ। ইজ ওয়ার্ডটা আসছে ইজি থেকে, ইজি মানে সহজ, কিন্তু তার আগে যদি ডিজ লাগাই দাও তাহলে ডিজ ইজ, সহজ না, কোনো জটিল কিছু, জটিল মানেই রোগ, ঠিক না? 2019 সালে ডিসেম্বরে সর্বপ্রথম দেখা গেছিল, এজন্য এর নাম হয়ে গেল কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 2019। ওকে, তাহলে এই যে আমাদের এই কোভিড-19 এর একটা ভাইরাস দিয়ে হচ্ছে, কি দিয়ে হচ্ছে? ভাইরাস দিয়ে হচ্ছে। তাহলে হিউম্যান বডিতে ভাইরাসের আক্রমণ, তাহলে এটা অবশ্যই মানুষের সাথে ইন্টার রিলেটেড। আবার যক্ষা হচ্ছে, যক্ষা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানুষের সাথে ইন্টার রিলেটেড। আবার তোমার ম্যালেরিয়া রোগ, জ্বরটা হচ্ছে ম্যালেরিয়া জ্বর, ম্যালেরিয়া পরজীবীর সাথে ইন্টার রিলেটেড। প্লাজমোডিয়াম পরজীবী আমরা বলে থাকি, প্লাজমোডিয়াম পরজীবীর সাথে ম্যালেরিয়া ইন্টার রিলেটেড। তাহলে এখানে ভাই এই যে অণুজীবের এই চ্যাপ্টারটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্লিয়ার না কথা? তাহলে এদের সাথে মানুষের অনেক মিল, এজন্যই এদেরকে রাখার দরকার ছিল জুলজির আন্ডারে, বাট তোমাদের বোটানির আন্ডারে দিয়ে দিছে। আমরা এখন বোটানির আন্ডারে এটা
পড়বো, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো আবার অনেক উদ্ভিদেরও রোগ করে, শুধু মানুষের করে এমন না। ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া, এরা ম্যালেরিয়া মানুষেরই রোগ করে, ব্যাকটেরিয়া ভাইরাস অনেক উদ্ভিদেরও রোগ করে। ক্লিয়ার না? আচ্ছা, তো আসি আমরা এখন ইনশাল্লাহ শুরু করব আমাদের বেসিক পড়া। বেসিক পড়া শুরু করার আগে আমি আজকে তোমাদেরকে, মানে তোমাদের তো এই অণুজীব অধ্যায়টাতে টোটালি 3টা টপিক নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। ভাইরাস, ভাইরাসের গঠন, বিভিন্ন ভাইরাসের প্রকারভেদ, ভাইরাস রিলেটেড আলোচনা, ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে কিভাবে বংশবৃদ্ধি করে বা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কিভাবে করে, তাদের সংখ্যা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 কিভাবে বৃদ্ধি হয়, ফাজ জিনিসটা কি, ভাইরাসের গুরুত্ব কেমন, এটা আমাদের জন্য উপকারী নাকি অপকারী, উপকারী কারা আছে, অপকারী কারা আছে, অর্থনৈতিকভাবে দেশের জন্য গুরুত্বপূর্ণ কারা কারা, এরকম কিছু ভাইরাস নিয়ে কথা। সেম ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার দৈহিক গঠন কাহাকে বলে, কয় প্রকার, কি কি, দেহে কি কি থাকে, উপকারিতা আছে নাকি, অপকারিতা আছে নাকি, শ্রেণী বিন্যাস কি ধরনের হয়, ব্যাকটেরিয়ার প্রজনন কিভাবে হয়, দ্বিবিভাজন কিভাবে হয়, ব্যাকটেরিয়ার কনিডিয়া গনিডিয়া কিভাবে সৃষ্টি হয়, ব্যাকটেরিয়ার কি কি গুরুত্ব আমাদের এই দৈনন্দিন জীবনে বহন করে, বা কি কি অপ্রয়োজনীয়তা, কি কি রোগ সৃষ্টি করে, সব ব্যাকটেরিয়া টপিকটাতে আছে। দেন ম্যালেরিয়া, ম্যালেরিয়া রিলেটেড কথাবার্তা খুব কম। ম্যালেরিয়ার মধ্যে শুধুমাত্র ম্যালেরিয়ার ছোট একটা ডেসক্রিপশন দিছে, প্লাস ম্যালেরিয়ার জাস্ট বংশবৃদ্ধিটাই দিছে, আর তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু ম্যালেরিয়াতে দেওয়া হয়নি। আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় প্রতি ব্যাচকেই 3 নাম্বার টপিকটা দিয়ে পড়ানো শুরু করি, ম্যালেরিয়া দিয়ে পড়ানো শুরু করি, দেন আস্তে আস্তে সামনের দুইটাতে যাই, হয় ভাইরাস না হয় ব্যাকটেরিয়াতে ঢুকবো ইনশাল্লাহ। ক্লিয়ার? তো আজকে আমার টপিক হবে তাহলে ম্যালেরিয়া। তাহলে আমি এখানে একটু লিখে দিই ম্যালেরিয়া। আজকে আমাদের টপিক। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো এখন মুছে দিচ্ছি, এগুলো আমাদের আজকে মোটামুটি আর লাগতেছে না, ছেড়ে দিই এগুলো। আমরা অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে এই ম্যালেরিয়া নিয়ে, অনেক বেসিক ইনফরমেশন দেওয়ার আছে। তার আগে একটু আমি যে আসি, কে কে আসছে, কে কে ক্লাস করতেছে, কারা কারা করতেছে না, একটু দেখার দরকার। এই শোনা যায় ঠিকঠাক ভাবে? যারা স্টুডেন্টরা জয়েন হয়েছে, স্টুডেন্টরা বলো তো একটু শোনা যাচ্ছে নাকি ঠিকঠাক ভাবে, সাউন্ড ক্লিয়ার কিনা, আর মোটামুটি লাইভ দেখা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে, বলো। हाँ, वेरी गुड, ऑल क्लियर। আমি করতেছি ভাইয়া, ভেরি গুড ভেরি গুড, ক্লাস করো ক্লাস করো, অনেকদিন পরে তোমরা ক্লাসে আসছো দেখতেছি আমি। ফাঁকিবাজের দল অনেকদিন পরে ক্লাসে আসছে। নাসরিন অল ক্লিয়ার, মার্জানা আছি গুড, কাজল ক্লিয়ার, লুলু ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, ইসরাত হাম ক্লিয়ার, রূপা আমিও করতেছি করতেছি সব করতেছি, সবগুলা ক্লিয়ার। একবার স্যারে আমাদেরকে একটা কোশ্চেন করছিল বুঝছো, আমি জেএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমি ছিলাম আল জাবের ইনস্টিটিউট নামে একটা স্কুলে, আর হইলো এই পড়ার মাঝে মাঝে একটু একটু করে গল্প আর কি, একটু গল্প, একটা ছোট্ট গল্প বলবো তারপর আবার শুরু করে দিব। তো আমার হল পড়ছিল হচ্ছে যে হাতেখড়ি পাবলিক স্কুল, এটা তোমরা হয়তো অনেকে চিনবা না, সিডিএতে হাতেখড়ি একটা স্কুল আছে। তো আমি লিখতেছি ম্যাথের পরীক্ষা, তখন জেএসসি যেহেতু শুধু জেনারেল ম্যাথ আছে, ম্যাথে পরীক্ষা দিচ্ছি লিখতেছি, ম্যাথ তো অনেক বড় বড়, মানে মোটামুটি ম্যাথ কিছু কিছু বড় বড়, কিছু কিছু ছোট ছোট, আমাদের সৃজনশীল ছিল না, ডিরেক্টলি লিখতাম, লিখতে 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 হয়তো এক্সট্রা পেজ লাগতো। তখন আমরা অনেকে এক্সট্রা পেজকে লুজ পেজ বলতাম, এখন অনেকে লুজ পেজই বলে, বাট এটা শুদ্ধ বাংলাটা হচ্ছে এক্সট্রা পেজ, অতিরিক্ত পৃষ্ঠা লাগবে বা এক্সট্রা পেজ দেন স্যার, স্যার আমার এক্সট্রা পেজ লাগবে, এটা হচ্ছে যে মেইন কথা, মূল খাতার বাইরে এক্সট্রা পেজ। তো আমার এক সিট পরে একটা ছেলে হঠাৎ করে দাঁড়াইছে, সে তার লিখা অনেক বড় বড়, সে দাঁড়িয়ে স্যারকে স্যার স্যার লুজ স্যার লুজ স্যার লুজ 3বার চিল্লাইছে সে। তো সে যে স্যার লুজ স্যার লুজ স্যার লুজ 3বার চিল্লাইছে, ওখানে হলে 3টা স্যার ছিল, 3টা স্যার এট এ টাইম তার দিকে তাকাইছে। তো স্যাররা হয়তো চিন্তা করছে স্যার লুজ নাকি, হলে সবাই একসাথে হেসে উঠছে, ঠিক আছে। তো আসলে জিনিসটা হইলো তার বলা ছিল স্যার লুজ পেজ লাগবে, কিন্তু স্যার বলে দিছে স্যার লুজ স্যার লুজ। তো জিনিসটা হচ্ছে যে এরকম, যে তোমাদেরকে আমি বলতেছি হচ্ছে যে হ্যাঁ আইমান ক্লিয়ার, তাসনুবা ক্লিয়ার, তারপরে ইসরাত ক্লিয়ার, মানে তোমরা কেউ কিন্তু ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি না কাউকে,
সবাই বলতেছে ক্লিয়ার জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, মাস্টার দা সূর্য সেন, বাহ, মাস্টার দা সূর্য সেন আমাদের ক্লাস করতেছে। মাস্টার দা সূর্য সেনের একটা সৈনিক ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, ওর কিছু অবজেক্টিভ পূরণ করে কলেজের স্কুলে থাকতে পুরস্কার পাইছিলাম পাহাড়তলিতে, বুঝছো। সূর্য সেন 1800 শতাব্দী থেকে আমাদের ক্লাসে চলে আসছে। বাহ বাহ বাহ, কি ডেঞ্জারাস, আমরা তো অনেক ফেমাস হয়ে গেছি। কিছুদিন পরে তো বারাক ওবামাও চলে আসবে, ডোনাল্ড ট্রাম্পও চলে আসবে, জো বাইডেন তো দ্রুত আসবে, ঠিক আছে না। ছেলে এসে কি লাভ, আমাদের ক্লাসে তো ফেমাস ফেমাস মেয়েরা, বা যেমন হিলারি ক্লিন্টন আসলে একটা কথা ছিল, মজা লাগতো। ওয়ার্ল্ড ওয়াইড যদি বড় বড় যারা বড় বড় ফিমেল পার্সোনালিটিস আছে তারা যদি চলে আসছে তাহলে ক্লাসে আরো বেশি মজা হইতো, ঠিক না। অনেকে আছে, অনেকের আইডির নাম আছে নিউটনের নাতি, আইনস্টাইনের শ্বশুর, ঠিক আছে। তো নিউটনের নাতি এখনো জীবিত আছে, এটা শুনে তো আমি অবাক হই। আইনস্টাইনের শ্বশুর, নাতি তো তাও মানা যায়, নাতির 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 নাতি হয়তো হইতে পারে, আইনস্টাইনের শ্বশুর, ওরে মাশাআল্লাহ। আচ্ছা, আলজাক নিউস্টাইন। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু কথাটা অফ করব 2 মিনিট। আমি আজানের জন্য, আজান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি লিখতে থাকবো, কোনো কথাবার্তা বলবো না। তোমরাও জাস্ট লিখাগুলা দেখো যারা লাইভে আছো। আজানটা শেষ হইলে আমি আবার ক্লাস শুরু করে দিব। আজকে বলবো মেল এরিয়া নিয়ে, না। আজানটা শেষ হইলে আমি ক্লাসটা শুরু করে দিব, হ্যাঁ। ওকে, শুরু করে দিচ্ছি, আর আমরা ওয়েট করতেছি না।
আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ক্লাসের মাঝে মাঝে আরো কিছু ছোটখাটো গল্প বলবো। তার আগে একটু ক্লাসটা শুরু করে দেওয়ার আগে আমরা আজকে পড়বো কি, ম্যালেরিয়ার একদম বেসিক ক্লাস। এই ক্লাসটা যদি করো দেন ম্যালেরিয়ার বেসিক একদম সম্পূর্ণ ইন ডিটেলস, এরপর যে টপিকগুলো তোমাদেরকে আস্তে আস্তে করে টপিক ওয়াইজ ধরে ধরে পড়াবো সেগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আগে তুমি একদম বেসিক ক্লাসটা পড়ে ফেলো। হ্যাঁ, আসো দেখি আমরা। ওকে, এখানে আমি কয়েকটা ইতিহাস লিখছি, তোমাদেরকে কয়েকটা ইতিহাস জানতে হবে, ম্যালেরিয়া নিয়ে ইতিহাস, ঠিক আছে না? দেখো, সর্বপ্রথম লিখছি আমি খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে, খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে চীন দেশে এই যে ম্যালেরিয়া জ্বরটা, ম্যালেরিয়া হলে জ্বর আসে, ম্যালেরিয়া একটা পরজীবী, এটা একটা কি পরজীবী, পরজীবী মানে প্যারাসাইট, প্যারাসাইট মানে অণুজীব, এটা দেখতে অনুবীক্ষণিক, আণুবীক্ষণিক, সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তো আণুবীক্ষণিক যেসব জীব তাদেরকে আমরা বলি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজম বা অণুজীবকে নিয়ে গবেষণা করা হয়। ম্যালেরিয়া শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিই, মাইক্রো অর্গানিজম বা অণুজীব, এখানে ওয়ার্ডটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো, মানে বিশ্লেষণ করার চেষ্টা করো, তাহলে অনুমানে এটা হচ্ছে যে আণুবীক্ষণিক, অনুমানে আণুবীক্ষণিক মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে করে তোমাকে দেখতে হবে একটা জীব, একটা কি জীব, জীব মানে হচ্ছে যে অর্গানিজম, আণুবীক্ষণিক একটা অর্গানিজম। বায়োলজির বা টোটাল জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় বা মেডিকেল সায়েন্সের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে আমরা বলবো অণুজীবের ইংরেজি কি তাহলে মাইক্রো, মাইক্রোটা মাইক্রোস্কোপ থেকে আসছে, মাইক্রোস্কোপ মানে অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো মাইক্রো অর্গানিজম, তাহলে মাইক্রো অর্গানিজম যদি অণুজীবের নাম হয় তাহলে এটা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে সেই শাখাকে আমরা বলবো মাইক্রো বায়োলজি, বায়োলজি বা জীব অণুজীব নিয়ে বিজ্ঞান, মাইক্রোবায়োলজি অণুজীব রিলেটেড, অণুজীব সংক্রান্ত বিজ্ঞান। এখানে অণুজীব রিলেটেড যত আলোচনা সবকিছু হয়ে থাকবে। ওকে, এদের আরেকটা নাম আছে মাইক্রোবস, মাইক্রোবস একই কথা, মাইক্রো অর্গানিজমের আরেকটা সিনোনিম হলো মাইক্রোবস, খুবই আণুবীক্ষণিক, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, মানুষের দেহে ঢুকে বেশিরভাগ ক্ষেত্রে এরা রোগ করে। ক্লিয়ার? আসে তো এর মধ্যে আমার আজকে যে পড়াটা সেটা হলো কি, সর্বপ্রথম আমি যেটা পড়াবো, তোমাদের 3টা টপিক আছে এখানের মধ্যে, মানে এই পুরো অণুজীব অধ্যায়ে টোটাল 3টা টপিক আছে, এর মধ্যে সবার শেষ টপিকটা আমি একদম শুরুতে শুরু করলাম, ম্যালেরিয়া, ম্যালেরিয়া। আসো, এই যে আমি শেষ টপিকটা শুরু করলাম একদম শুরুতে, ম্যালেরিয়া। এখানে ম্যালেরিয়া ওয়ার্ডটাকে একটু মানে ভাঙবো, ভাঙার আগে আমি একটা জিনিস একটু করে এখানে দেখি। খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে চীনে, ওই তো সব জায়গায় কেন চায়নাদের নাম, চায়নাদের আসলে রোগ ছড়ানোর ক্ষেত্রে অনেক বেশি দাম, আর নাই তো কোনো কাম, সেজন্য চায়নারা এই করে এসব আউল ফাউল দুনিয়ার যত বাকওয়াজ সব কাম, ঠিক আছে না? তাহলে দেখো, চীন দুনিয়ার রোগের সাথে যত রিলেটেড সব জায়গায় চীনের নাম চলে আসে। চীন দেশে এই রোগটাকে বলা হয় তো অনুপম, অনুপম যদি কারোর নাম হয় তাহলে এক্সট্রিমলি সরি, তোমারে চীন 2700 অব্দের শুরুতেই দেখে ফেলছিল, ঠিক আছে? খ্রিস্টপূর্ব 2700 আরো 2700-এর দিকে তুমি কিন্তু চীন দেশে ডাক পেয়ে গেছিলা অনুপম নামে যদি কেউ থাকো। অনুপম পর্যাবৃত, পর্যাবৃত, পর্যাবৃত নট পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত পর্যাবৃত সেম জিনিস না, পর্যাবৃত জ্বর, ফিভার। অনুপম মিন্স ইউনিক, ইউনিক মানে কি, তোমাকে মেয়েরা যখন কোনো একটা শপিং মলে যায় তখন মেয়েরা বলে যাচ্ছে যে আমাকে ইউনিক একটা ড্রেস পরতে হবে, ইউনিক, খুবই ইউনিক,
দেখতে সবার মধ্যে যেন উজ্জ্বল লাগে, একদম চাঁদের মতো উজ্জ্বল হাসি, আমরা সবাই তাকে যেন ভালোবাসি। দেখতে চাঁদের মতো উজ্জ্বল লাগছে, একটা বিজ্ঞাপন দেয় না? তো চাঁদের মতো উজ্জ্বল লাগবে, চাঁদকে তো পুরো আকাশের মধ্যে আলাদা করে দেখা যায়, তোমারও যেন আলাদা করে দেখা যায়। এই জন্য মেয়েরা অনেক সময় ইউনিক ড্রেস পরে, ইউনিক ড্রেস। এই ইউনিক মানে হচ্ছে যে এটা একটা ইউনিক রোগ ছিল, ঠিক আছে, একটা এক্সেপশনাল রোগ ছিল। পেরিডিক, পেরিডিক মানে বুঝো, পেরিডিক নট পেরিওডিক হবে এটা, পেরিডিক না, পেরিওডিক, পিরিয়ড, পেরিওডিক ফিভার। পেরিওডিক মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর, অনেকে জানে নিশ্চয়ই, মেয়েদের একটা পিরিয়ড হয়। পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে হচ্ছে যে 1 মাস পর পর মেয়েদের যে প্রজনন অঙ্গ আছে, বহিঃযৌনাঙ্গ, সে বহিঃযৌনাঙ্গ দিয়ে কিছু তরল পদার্থ, ফ্লুইড বা লিকুইড বের হয়ে যায়। এটা কখন হয়? 1 মাস পর পর হয়। তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর হয় না? এই জন্য এটার নাম অনেকে বলে পিরিয়ড, বা আমরা বলে থাকি মাসিক, বা মেডিকেল সায়েন্স মেনস্ট্রুয়েশন, রজচক্র, শুদ্ধ বাংলা, আমি ওইটার দিকে এখন যাচ্ছি না। তাহলে পিরিয়ড, এই পিরিয়ড মানে নির্দিষ্ট সময় পর পর জ্বর আসা। প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝো। একটা ইউনিক ফিভার, একটা ইউনিক জ্বর যেটা নির্দিষ্ট সময় পর পর আসে। সাধারণত এই জ্বরটা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হয়, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়। এই জ্বরটা নির্দিষ্ট সময় পর পর প্রকম্পিত হয়ে আসে, কাঁপুনি দিয়ে আসে। তাহলে এই জ্বরটার আরেকটার নাম হবে কাঁপুনি যুক্ত জ্বর বা কাঁপুনি জ্বর, কাঁপুনি জ্বর। হ্যাঁ, নির্দিষ্ট পিরিয়ড পর পর এটা কাঁপুনি দিয়ে আসে। এটা কখন হয়েছে? চীন দেশে 27 শব্দের শুরুতে। এরপর আসে এটাকে রোমান জ্বর বলছে আবার। হোয়াট ডু মিন বাই রোমান জ্বর? প্রাচীন যে রোমান সাম্রাজ্য ছিল, রোম আর কি, ইতালির রাজধানী রোম, ঠিক আছে না? তো ওই রোমের সাথে ইন্টার রিলেটেড তোমরা অনেকে অটোমান সাম্রাজ্যের নাম শুনছো, সুলতান সুলেমান, আবার অনেকে এখন কি দেখে একটা আতরগুল নাকি আতরগুল কি একটা দেখে সবাই, অনেকে আমাকে সাজেস্ট করছে, স্টুডেন্টও সাজেস্ট করছে। তো ওই জিনিসটা ইন্টার রিলেটেড অনেক। রোম সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বা ইতালির যে শহর, আগে প্রাচীন রোম সাম্রাজ্য, ওদের এই জ্বরের কারণে অনেক রোমান মানুষের মৃত্যু হয়, রোমান মানুষের মৃত্যু হয়। এবং ধারণা করা হয়, এটা ধারণা, এই রোম সাম্রাজ্যটা ধ্বংস হয়েছে এই ম্যালেরিয়ার কারণে, এই জন্য এটা একটা নাম রোমান জ্বর। এটা একটা ব্যাখ্যা। এরপরে আসো মধ্যযুগে এটাকে জলা জ্বর বলা হতো। তো হোয়াট ডু ইউ মিন বাই জলা জ্বর? জলা জ্বর মানে কি? যেটা জলে এমন জ্বর। নো, জলা একটা ইংরেজি শব্দের বাংলা মিনিং। ইংরেজি শব্দটার নাম হচ্ছে মার্স, MARCH, মার্স। মিশেল মার্স, শন মার্স, অস্ট্রেলিয়ার 2টা প্লেয়ার, ঠিক আছে? তো এই মার্স ফিভার বা জলাজ্বর এটা মধ্যযুগে। কোন সময়টা মধ্যযুগ, এটা একটু ব্যাখ্যাটা আমি তোমাদেরকে এখান দিয়ে দিই। অনুপম জ্বর বললাম না, অনুপম জ্বর তো মোটামুটি শেষ না। আচ্ছা, এখানে ব্যাখ্যা দিচ্ছি, আমি এই অংশটাতে লিখতেছি। হ্যাঁ, আমি এই অংশটাতে তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো এটাকে জলাজ্বর বা মার্স ফিভার কেন বলা হয়। ঠিক আছে, 1600 সাল থেকে 1900 সাল, আমি একটু তোমাদেরকে হিস্ট্রিটা বলি, ইতিহাস। 1600 সাল থেকে 1900 সাল, এই 300 বছর, 1600, 1700, 1800, 1900, 300 না সরি 400 বছর, 1900 পর্যন্ত 300 বছর। এই মধ্যযুগ, এটা হচ্ছে মধ্যযুগ, এজন্য বলছে মধ্যযুগে। এই মধ্যযুগে ইংল্যান্ডের ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন এন্ড ইস্টার্ন, ইংল্যান্ডের কোন দেশ? ইংল্যান্ড মানে ব্রিটিশদের সাউদার্ন মানে দক্ষিণীয়, আর ইস্টার্ন মানে পূর্ব দক্ষিণ কোস্টাল এরিয়া মানে যেসব এরিয়াগুলো স্থলের সাথে জল এরিয়া মিলে যায়, সাগর পাড় টাইপসের এরিয়াগুলো আর কি, কোস্টাল এরিয়া, ঠিক আছে?
তাহলে দক্ষিণ পূর্ব, দক্ষিণ, এই ইতিহাসগুলো একটু জানার দরকার আছে। বইতে কেন শব্দগুলো লিখছে, শব্দগুলোর মিনিং তোমাকে বুঝতে হবে। দক্ষিণ পূর্ব ব্রিটিশ মানে দক্ষিণ পূর্ব ইংল্যান্ড, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে, কোথায়? দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে কোস্টাল এরিয়া না থাক, কোস্টাল এরিয়া, দ্যাট মিন্স এমন একটা এরিয়া যে এরিয়াটা সাগরের সাথে স্থলের মিলমিশ খাওয়ায়, এরকম একটা কোস্টাল এরিয়া। এই এরিয়াটা একটা দ্বীপ ছিল, দ্বীপটার নাম হচ্ছে যে মার্শ ল্যান্ড, ল্যান্ড মানে দ্বীপ, মার্শ, দ্বীপটার নাম ছিল মার্শ। এই মার্শ ল্যান্ড দ্বীপে এই যে তোমার এই ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায়, ক্লিয়ার? এই ম্যালেরিয়ার প্রকোপটা এই মার্শ ল্যান্ড দ্বীপে দেখা গেছিল মধ্যযুগে, অনেক মানুষ মারা গেছিল। এই মার্শ ল্যান্ড দ্বীপটা দক্ষিণ পূর্ব ইংল্যান্ড কোস্টাল এরিয়াতে বিদ্যমান। এই জন্য এই এরিয়াটাকে আমরা বলবো, মানে এই এরিয়াটাতে যেহেতু এই জ্বরটা আসছে, এই জন্য এই জ্বরটাকে অনেক সময় মার্শ ফিভার বা জলাজ্বর বলে, এটা মধ্যযুগে আসছে। আচ্ছা, ভেরি গুড, জানা গেল। চার্লস লেভেরন, লেভেরনের নামটা যদি মনে না থাকে, চিটাং শহরে বা ঢাকা শহরে বা সারা দেশে যারা যেখান থেকে দেখতেছ, শেভরন নামে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, তোমরা সবাই জানো। শেভরন মনে রাখলে চলবে, ক্লিয়ার না? এবার ফোন করে দেখো তো। আচ্ছা দেখি, তোমার যদি তাহলে এই চার্লস লেভেরন মনে না থাকে, তাহলে শেভরন দিয়ে মনে রাখতে পারো। শেভরন আর লেভেরন একই কথা, লেভেরন শেভরন, শেভরন লেভেরন। আচ্ছা, ধরো শেভরনের ডাক্তার লেভেরন, উনি 1880 সালের ডাক্তার। উনি আবিষ্কার করছেন এই যে ম্যালেরিয়া জীবাণুটা, এই জীবাণুটা আরবিসি, মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া গেছে, মানুষের লোহিত রক্তকণিকায় পাওয়া গেছে। তো উনি আবিষ্কার করছেন 1880 সালে। এই আবিষ্কার করার কয়েক বছর পর 1907 সালে ওনাকে নোবেল দিছে। প্রায় কত বছর? 27 বছর পর নোবেল দিছে। ফিজিওলজি আর মেডিসিনে, মেডিকেল সায়েন্সে দিছে, ফিজিওলজি আর মেডিসিন সাবজেক্টে ওনাকে নোবেল দিছে। কোথায় আবিষ্কার করছেন? মানুষের আরবিসিতে পাওয়া যায় বলছেন। আচ্ছা, এবার আসো স্যার রোনাল্ড রস। স্যার রোনাল্ড রস উনি 1897 সালে, 1897 উনি বলছেন এই যে ম্যালেরিয়া যে পরজীবীটা, মানে যে জীবাণুটা, এই জীবাণুটা স্ত্রী অ্যানোফিলিস মশকই বহন করে। তাহলে এই যে ম্যালেরিয়া জীবাণুটা, জীবাণুর নাম কি? ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া জীবাণুটা বহন করে স্ত্রী, মহিলা মশকি লিখছি, তার মানে আরো ডিটেলসে বুঝবা, মহিলা মশকি, নাম তার অ্যানোফিলিস। অ্যানোফিলিস, অ্যানোফিলিস মশকি এই জীবাণুটা বহন করে। কেন অ্যানোফিলিস বহন করে, কেন আর অন্য মশা বহন করে না? স্ত্রী কেন বহন করে, পুরুষ কেন বহন করে না? এদের বহন করলে কি হয়, না করলে কি হয়, এগুলো ইনশাআল্লাহ ডিটেইলসে ব্যাখ্যা দিব। বাট আপাতত রোনাল্ড রস যেহেতু স্ত্রী অ্যানোফিলিস মশকি এটা বহন করে, এটা ব্যাখ্যা করছেন। পরবর্তীতে আসলে প্রমাণিত হয়েছে যে স্ত্রী অ্যানোফিলিস মশকি এই রোগগুলো বহন করে, এজন্য ওনাকে নোবেল দেওয়া হয়েছে 1902 সালে। ক্লিয়ার? এবার আসো, এই যে ম্যালেরিয়া, মধ্যযুগে ম্যালেরিয়া ওয়ার্ডটাকে কিভাবে মিন করতো তারা? ম্যালেরিয়া পুরো নাম, এটার মিনিং ওনারা বের করছেন ম্যাল, ML আর এরিয়া, ARIA। এরিয়া মিন্স এয়ার, AIR, এয়ার। তো ম্যাল মানে দূষিত, নর্মালি আমরা জানি, যেমন অ্যাবজর্পশন, আমরা মেডিকেল সায়েন্সে বলি অ্যাবজর্পশন। তোমাকে যদি কেউ বলে অ্যাবজর্পশন, তাহলে তুমি বলবা অ্যাবজর্পশন মানে হচ্ছে যে পরিশোষণ বা শোষণ, তোমার কোষের ভিতর শোষিত পরিপাকৃত খাদ্য ঢুকতেছে, এটাই তো অ্যাবজর্পশন। ক্লিয়ার না? কিন্তু এখন তুমি যদি এর আগে দিয়ে একটা MAL লাগাই দাও, ম্যাল, তাহলে এটা হবে ম্যাল অ্যাবজর্পশন। তার মানে এখন শোষণ আর হচ্ছে না, এটা ALD না, MAL, ম্যাল অ্যাবজর্পশন।
তার মানে এখন পরিপাক হচ্ছে না। হ্যাঁ, অনেকে ভুল উচ্চারণ করে, মাল অ্যাবজর্পশন বলে, ভুল, ম্যাল অ্যাবজর্পশন। ওকে, আচ্ছা যাই হোক, এরকম ম্যাল যদি সামনে লাগানো থাকে, একটা ধরো প্রেফিক্স উপসর্গ যদি সামনে ম্যাল হিসেবে লাগানো থাকে, সেটা ওই ওয়ার্ডটার বিপরীত মিনিং করে। পরিশোষণ অ্যাবজর্পশন, ম্যাল অ্যাবজর্পশন, পরিশোষণ হচ্ছে না। ক্লিয়ার? তাহলে কোনো রোগ আছে এমন একটা কথা। তো এরিয়া মানে বায়ু, বায়ুটা দূষিত। কার দ্বারা দূষিত? কোন একটা পরজীবী বা কোন একটা জীবাণু দ্বারা দূষিত, এজন্য বায়ুটা ম্যাল হয়ে গেছে। ম্যাল এরিয়া, দূষিত বায়ু, দূষিত বায়ু। ম্যাল এরিয়া মিন্স দূষিত বায়ু। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে যে মধ্যযুগের ওনারা এটা মিনিংটা বের করতেন। তো ওনারা মনে করতেন যে আসলে বাতাসের মধ্যেই এই জীবাণুটা ভাসে, এটা মানুষের দেহে থাকে না। কিন্তু এই যে রোনাল্ড রস একটা জিনিস আবিষ্কার করছেন, লেব্রন একটা জিনিস আবিষ্কার করছেন, যে আরবিসি থেকে পাইছে, মানুষের আরবিসি লোহিত রক্তকণিকা থেকে পাইছে যে জীবাণুটা, এটা কিন্তু পরবর্তীতে সত্য হয়েছে। এবং রোনাল্ড রসও বলছেন মশা এটা ছড়ায়। কে ছড়ায়? মশা ছড়ায়। এই জন্য এই যে জীবাণুটা যেহেতু মশার মাধ্যমে ছড়ায়, বাতাসে থাকতেছে না, আবার মানুষের দেহেও পাওয়া যাচ্ছে, এই জন্য এই যে ভুল ধারণাটা বাতাস দূষিত হচ্ছে, এটা এই 1890-এর দিকে ক্লিয়ার হয়ে গেছিল মানুষের। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝছো কিনা একটু বলো তো? এতটুকু বুঝছো সবাই? হ্যাঁ, ম্যালেরিয়ার কাহিনীটা বললাম তোমাদেরকে, হিস্ট্রিটা বললাম। আর মধ্যযুগে কেন এটাকে জলাজল বলা হয় বুঝছো? 1600 সাল থেকে 1900 সালে ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব যে কোস্টাল এরিয়া, সাগর প্রান্তযুক্ত যে এরিয়াগুলো ছিল, ওই এরিয়াগুলোতে একটা দ্বীপ ছিল মার্শল্যান্ড। ওই মার্শল্যান্ডে এই ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছিল, ওখান থেকে এটার নামকরণ হয়ে গেছে মার্শ ফিভার বা জলাজ্বর। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝছি কিনা একটু বলি সবাই, একটু রেসপন্স করি, রেসপন্স না করলে তো হবে না। হ্যাঁ, আসি। আমি একটা জিনিস লিখি নেই, টর্টি ম্যালেরিয়া শব্দ প্রথম প্রবর্তন করেন। এখান দিয়ে লিখে দিই, এই ম্যালেরিয়া যে শব্দটা আছে প্রথম প্রবর্তন করেন, প্রথম প্রবর্তন করেন টর্টি। অদ্ভুত নাম বিজ্ঞানীগুলোর, ঠিক না? টর্টি। তাহলে এতটুকু সবার ক্লিয়ার? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, ম্যালেরিয়া কোন দেশীয় শব্দ? এই যে ম্যাল এরিয়া ভাগ করলাম, দুটো জিনিস তো ভাগ করলাম, কোন দেশের শব্দ এটা একটু জানতে হবে। ম্যালেরিয়া ইজ এ ইটালিক ওয়ার্ড। একবার একটা বোর্ড কোয়েশ্চেন আসছিল, বোর্ড এমসিকিউ, ইটালিক ওয়ার্ড। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলো আসে গ্রিস থেকে, গ্রিক ওয়ার্ড বা ল্যাটিন সাম্রাজ্য থেকে, ব্রিটেনদের ওয়ার্ড, মানে খ্রিস্টপূর্ব 1800, 1700, 1600 এইসব সালগুলোতে শব্দগুলো প্রবর্তন হয়েছিল। তো এরকম ধরো 1800 সাল, 1700 সাল, 1600 সালে বেশিরভাগ ক্ষেত্রে শব্দ প্রচলন হয়েছিল গ্রিস থেকে, কারণ বেশিরভাগ বিজ্ঞানী গ্রিসেরই ছিল। তারপরে তোমার ল্যাটিন শব্দগুলো অনেক আসছে, তবে ম্যালেরিয়াটা এক্সেপশনাল, এটা একটা ইটালিক ওয়ার্ড, ইতালীয় শব্দ, রোম সাম্রাজ্য থেকে আসছে, রোমান শব্দ এটা ম্যালেরিয়া। ওই রোম ধ্বংস করে দিছে, যে রোম ধ্বংস করে দিছে না, রোমান জ্বর বলে না, এই রোম কিসের রাজধানী? ইটালির রাজধানী না, এই জন্য এটা একটা ইটালিক ওয়ার্ড। হ্যাঁ, তো মিলাইতে পারছো কিনা এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলি, ভাইয়াকে বলে ভাইয়া সামনের দিকে আগাই। মোটামুটি এতটুকু পর্যন্ত বেসিক হয়েছে আমাদের, ক্লিয়ার না? আচ্ছা, এই দেখি একটু বলি ক্লিয়ার কিনা সবার।
যারা যারা লাইভে আছেন একটু বলেন সবার ক্লিয়ার কিনা। হিস্ট্রি, অনেকে বলে যে ভাইয়া হিস্ট্রি কেন জানতে হবে? হিস্ট্রি মেক্স মিস্ট্রি, হিস্ট্রি দ্বারাই হয় সব নতুনত্বের সৃষ্টি। সো তুমি যদি নাই জানো হিস্ট্রি, তোমার খুলবে না, প্রশস্ত হবে না তোমার দৃষ্টি, ঠিক আছে? সো অবশ্যই তোমাকে হিস্ট্রি জানতে হবে, কারণ হিস্ট্রিটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে ইতিহাস থেকে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে অনেক জিনিসের সলভ করতে পারি। ধরো একটা মার্ডার হইলো, তো গোয়েন্দারা যখন মার্ডারের স্পটে যাবে, মার্ডারের স্পট গিয়ে গোয়েন্দারা কি করবে, আগে ওই মার্ডারের আগে ওখান থেকে আলামত সংগ্রহ করে এরপরে গোয়েন্দারা যার মার্ডার হয়েছে তার হিস্ট্রি নিবে, তার সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল না তার হিস্ট্রি নিবে, তার পুরো ফ্যামিলি মেম্বারের হিস্ট্রি নিবে। হিস্ট্রি নিয়ে হিস্ট্রি আস্তে আস্তে ঘাটতে থাকবে। ওই হিস্ট্রি ঘাটতে থাকলে আস্তে আস্তে সলিউশন চলে আসে। মানে হিস্ট্রি পাস্ট ফিউচার অনেক সময় নির্ধারণ করে ফেলে। গোয়েন্দাদের কেস সলভ করতে সহজ হয়েছে, ঠিক আছে না? তো তোমরা ইজিলি বুঝতে পারবে। তোমার অবশ্যই হিস্ট্রি জানতে হবে। অনেকে মনে করে হিস্ট্রি না জানলেও চলে, বাট আমি এটা মনে করি এটা একটা ভুল ধারণা। হিস্ট্রি জানতে হবে। কেন জানবা না? জানলে অসুবিধাটা কি? আচ্ছা আসি, শুরু করবো আবার। ওকে, ক্লিয়ার। না মানে ক্লিয়ার আবার ক্লিয়ারও না। আচ্ছা অসুবিধা নাই, আমি একটু শর্টকাটে একবার বলে দিই যে চীনে এই রোগটা সর্বপ্রথম আসছিল। এটাকে বলছিল অনুপম পর্যাবৃত রোগ। পর্যাবৃত মানে একটা পিরিয়ড পর পর আসে, একটা নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা। এই ম্যালেরিয়া যাদের হয় তাদের সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বরটা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হয়, অনেক বেশি কিন্তু কাঁপাকাঁপি দিয়ে জ্বর আসে। তবে জ্বরটা একটা নির্দিষ্ট সময় পর পর আসে, এই জন্য এটাকে বলা হয় পিরিয়ডিক ফিভার, ঠিক আছে? ইউনিক মানে অনুপম, মানে ইউনিক ফিভার, এটা অন্যতম একটা ইউনিক। এরকম কাঁপুনি দিয়ে জ্বর সাধারণত অন্য রোগে কম হয়। এক নম্বর কথা। রোমান জ্বর, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল, ধারণা করা হয় রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল ম্যালেরিয়া দিয়ে, এই জন্য এটাকে রোমান জ্বরও বলে। ওই রোমেরা এটার নাম রাখছে ম্যাল এরিয়া, দূষিত বায়ু। এজন্য এই শব্দের একটা ইটালিক ওয়ার্ড, ম্যাল এরিয়া, এয়ার দূষিত, বায়ুটা দূষিত। এরিয়া মানে এয়ার, এয়ারটা ম্যাল দূষিত, দূষিত বায়ু, ম্যালেরিয়া শব্দটা প্রবর্তন করছেন বিজ্ঞানী টর্টি। মধ্যযুগে এটাকে মার্স ফিভার বা জলা জ্বরও বলা হতো, জ্বলতো, গা জ্বলতো, এজন্য জলা জ্বর, মার্স ফিভার। কেন বলা হতো? 1600 সাল থেকে 1900 সালের দিকে ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব যে দ্বীপগুলো ছিল, ওই দ্বীপগুলোর মধ্যে একটা দ্বীপ ছিল মার্শল্যান্ড। ওই মার্শল্যান্ডে রোগটা আক্রমণ করছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ল্যাভেরন 1880 সালে আবিষ্কার করছেন, এটা আসলে বাতাসে না, এটা মানুষের আরবিসিতেই থাকে, এটা আবিষ্কার করছেন এবং এটা আসলে পরবর্তীতে মেডিকেল সায়েন্স প্রমাণও করছে, এজন্য ওনাকে নোবেল দেওয়া হয়েছিল। সেম কথা স্যার রোনাল্ড রস বলছেন, এই রোগটা একটা মশকি দ্বারা প্রবাহিত, মানে মশকি দ্বারা বাহিত হয়, বহন করে একটা মশা না মশকে, একটা মেয়ে মশা আর কি, স্ত্রী মশকে, তার নাম অ্যানোফিলিস। এটা বাতাস দ্বারা বাহিত হয় না। এটাও পরবর্তীতে আসলে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে, এই জন্য এদেরকে ওনাকে নোবেল দেওয়া হয়েছে। এই রোগটা কোথায় হয়? হিল ট্র্যাক্টস এরিয়াতে বেশি হয়। হিল ট্র্যাক্টস এরিয়া, যারা হিল ট্র্যাক্টসে আছো তারা নিশ্চয়ই বলতে পারবা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এরিয়া থেকে যারা ক্লাস করতেছো, আজকের ক্লাসটা যারা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এরিয়াতে করতেছো, এই রোগটা সবচেয়ে বেশি হয় চিটাগংয়ে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি চিটাগংয়ে, আর হিল ট্র্যাক্টস এরিয়াতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব খুব বেশি, ঠিক আছে? তাহলে ম্যালেরিয়া কোন এরিয়াতে হয়? হিল ট্র্যাক্টস এরিয়াতে। হিল ট্র্যাক্টসকে আমরা কোন এরিয়া বলি? পাহাড়ি অঞ্চল বলি আর কি। কোথায় হয়? পাহাড়ি অঞ্চলগুলোতে সাধারণত ম্যালেরিয়া হয়ে থাকে। যেমন হিল ট্র্যাক্টস হইতে পারে কোনটা? হাগরাছড়ি বলে অনেকে, খাগড়াছড়ি, সুন্দর একটা স্পট আছে সাজেক, ঠিক আছে? রাঙামাটি, মাটিটা মনে হয় রঙিন, আমি যে কখনো যাইনি যদিও। আরেকটা হচ্ছে বান্দরবান, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ঝর্ণা আছে, সুন্দর সুন্দর স্পট আছে। এই এরিয়াগুলো হচ্ছে যে হিল ট্র্যাক্ট বা অথবা হিল এরিয়া। হিল ট্র্যাক্ট না বলে আমরা ডিরেক্টলি হিল এরিয়া বলে থাকি। পার্বত্য অঞ্চল, আমরা ডিরেক্টলি বলতেছি পার্বত্য অঞ্চল।
এই এরিয়াগুলোতে ম্যালেরিয়া রোগটা সবচেয়ে বেশি হয়, কারণ এই এরিয়াগুলোর অ্যানোফিলিস মশকি তুলনামূলক বেশি। এই এরিয়াতে অ্যানোফিলিস মশকি বেশি, অ্যানোফিলিস মশকি বেশি। এই কারণে এরিয়াতে এই রোগগুলো বেশি হয়। ওকে, এই যে ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া কাকে কাকে অ্যাটাক করে? অ্যাটাক মানুষকেই করে, কার দেহে জনন চালায়। তাহলে আমি তোমাকে যদি বলি ম্যালেরিয়া জীবাণুটা এটার অ্যাব্রিভিয়েশনটা তোমাকে বলবো, তার আগে একটু আমি তোমাকে বলি। ম্যালেরিয়া দুইজনকে টার্গেট করে। ম্যালেরিয়ার টার্গেট দুইজন, একটা হচ্ছে যে মানুষ, একটা হলো মানুষ, আর একটা হলো মশকি, নট মশা, এটা স্ত্রী, ফেমিনিন ফর্ম মশকি, ঠিক আছে, নট মাস্কুলিন ফর্ম না। মানুষ হচ্ছে যে ম্যালেরিয়ার কি হয়, মানুষ ম্যালেরিয়ার আত্মীয় হয় না? আত্মীয় হয় না। মানুষ ম্যালেরিয়ার পোষক বলতে পারো, আর মশাটা সাধারণত রোগটা বহন করে, তবে মশা পোষণও করে। বাহক প্লাস পোষক এই দুইটাই হইতে পারে মশা। মূল পোষক হচ্ছে মানুষ। মানুষের দেহে ম্যালেরিয়া কেমন প্রজননটা চালায়? অযৌন প্রজনন। ম্যালেরিয়া কি উচ্চ শ্রেণীর একটা প্যারাসাইট নাকি নিম্ন শ্রেণীর একটা প্যারাসাইট, মানে পরজীবী? তোমাকে যদি বলি তাহলে আনসার হবে ম্যালেরিয়া হলো একটা নিম্ন শ্রেণীর প্যারাসাইট। ম্যালেরিয়া একটা নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণী হ্যাপ্লয়েড জীব। হ্যাপ্লয়েড জীবগুলো সাধারণত অযৌন প্রজনন করে, সাধারণত। তো কন্টিনিউয়াসলি যদি একটা জীব অযৌন প্রজনন করতে থাকে, অযৌন, তাহলে দেখা যাবে যে অযৌন প্রজনন করতে করতে তার যে আসলে প্রবৃত্তি বা তার যে জেনেটিক সিস্টেমটা বা তার যে প্রজনন তন্ত্রের যে গ্যামেট গুলো তৈরি হওয়ার যে প্রসেসটা, সেগুলো কন্টিনিউয়াসলি নষ্ট হইতে থাকে, মানে ডাউন হইতে থাকে। ওই জন্য সে আবার মশার দেহে যে একটা যৌন জনন করে। মশা বাহকও, মানুষের দেহে রোগ বহনও করে, আবার মশা পোষণও করে, যৌন জনন করে। ক্লিয়ার? এই জন্য যৌন জনন মানে কিন্তু এটা গ্যামেটের মাধ্যমে হচ্ছে। যৌন জনন কিন্তু দুইটা গ্যামেটের মাধ্যমে হয়, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। যৌন জনন হয় সবসময় গ্যামিটের মাধ্যমে। গ্যামিট মানে জনন কোষ, আর জনন কোষ কিন্তু অবশ্যই দুইটা জনন কোষ একসাথে মিশে। তো দুইটা জনন কোষ তোমাকে যদি আমি বলি গ্যামিট দুই ধরনের থাকে, একটা হচ্ছে ধরো পুং জনন কোষ, একটা যদি আমি তোমাকে বলি পুং জনন কোষ, আরেকটা হবে স্ত্রী জনন কোষ। তাহলে এই যে পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ, পুং জনন কোষ হ্যাপ্লয়েড সেল এন, স্ত্রী জনন কোষ হ্যাপ্লয়েড সেল এন, দুইটা এন মিলে কি হয়ে যায়? দুইটা এন মিলে হয়ে যায় 2n। এখন আপনার একটা ডিপ্লয়েড সেল হয়ে গেল না? এই ডিপ্লয়েড সেলে আবার সে কি করে? মিওসিস সেল ডিভিশন, মানে নিম্ন শ্রেণীর জীবে আবার অযৌন প্রজনন করতে থাকে কন্টিনিউয়াসলি। ওইটা আবার কোথায় করে? মানব দেহে করে অযৌন প্রজননটা। তো এই যৌন প্রজননের মাধ্যমে সে কি করে? তার একটু ক্ষমতাটা বাড়ায়, আবার অযৌন প্রজনন করতে করতে ক্ষমতা কমায়, আবার যৌন প্রজনন করে ক্ষমতা বাড়ায়, আবার অযৌন প্রজনন করতে করতে ক্ষমতা কমায়। তো যে মানুষের দেহে সে অযৌন প্রজনন করতেছে তার দেহে কিছু রোগও সে ছড়ায়। রোগ, ম্যালেরিয়া তো নরমালি কিছুই করে না। ম্যালেরিয়া মানুষের দেহে ঢুকে শুধু তার একটা সংখ্যা বৃদ্ধি করে, একটা অযৌন জনন করে। কিন্তু ওই অযৌন জনন করতে করতে দেখা যায় যে মানুষের দেহে সে কিছু রোগও সৃষ্টি করে, মানুষের দেহে সে কিছু জীবাণুও ফালায়। ম্যালেরিয়াটা ওই জীবাণুর কারণে রোগগুলো সৃষ্টি হয়, ওই কারণে এটাকে আমরা বলি মানুষের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আসি মানুষের কোন কোন অঙ্গে এটা রোগ সৃষ্টি করে, কি কি জিনিস? একটা হচ্ছে এরিথ্রোসাইট, আরেকটা হচ্ছে হেপাটোসাইট। দুইটা সাইট, এরিথ্রোসাইট, হেপাটোসাইট। আর ম্যালেরিয়ার মশার কোন কোন জায়গাটাতে সে বংশবৃদ্ধি করবে? মশার পাকস্থলীতে বিশেষ একটা অংশ থাকে যাকে আমরা বলি ক্রপ, পৌষ্টিক তন্ত্রের অংশ, বা সহজভাবে বলি মশার পৌষ্টিক তন্ত্র। মশার পৌষ্টিক তন্ত্র প্লাস মশার লালা, এই দুটো জায়গায় তারা থাকে। ঠিক আছে, তাহলে আমি এখন এই জিনিসটা মুছি। মশার কোথায় কোথায় থাকে? পৌষ্টিক তন্ত্র প্লাস লালায় ম্যালেরিয়া থাকে।
তাহলে এই দুটো এরিয়া তুমি মোটামুটি বুঝছো। এখন আসো, এখানে তোমার একটা কথা লিখলাম আমি, ইরাইথ্রোসাইট। তোমরা সবাই ইরাইথ্রোসাইটের আরেকটা নাম হয়তো অনেকে পড়ছো, রেড ব্লাড কর্পাসলস বা আরবিসি। আচ্ছা, ইরেথ্রোসাইটের সাথে একটা নাম তোমরা নিশ্চিত মনে রাখতে পারো, ইরেথ্রোব্লাস্ট। এখানের মধ্যে ইরেথ্রো ওয়ার্ডটার মিনিং কিন্তু আরবিসি। তাইলে ভাইয়া সাইট আর ব্লাস্টে পার্থক্য আছে। এ ব্লাস্ট মানে অপরিণত, মানে এটা অপরিণত আরবিসি। আর যদি তোমাকে আমি বলি সাইট, সেটা হবে পরিণত আরবিসি। ম্যালেরিয়া কোনটাকে অ্যাটাক করে? সাইট। তার মানে ম্যালেরিয়া অপরিণতটাকে, অপরিণত আরবিসি কে অ্যাটাক করে না, পরিণত আরবিসি কে অ্যাটাক করে। এটাই আবিষ্কার করছিলেন বিজ্ঞানী শেভরনের নাম দিয়ে মনে রাখতে বলছিলাম, লেভেরন। উনি এর জন্য নোবেল পেয়ে গেছেন। মানুষের ইরেথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী অ্যাটাক করে, এটা উনি মূলত আবিষ্কার করে গেছেন। আরেকটা হলো হেপাটোসাইট। হেপাটো, এটা তো ইরেথ্রোসাইট নিয়ে কথাবার্তা গেল। এবার আসো হেপাটো। হেপাটো একটা গ্রিক শব্দ, যার বাংলা অর্থ বা ইংরেজি মিনিং হচ্ছে লিভার, বা বাংলা মিনিং কি? যকৃৎ। ক্লিয়ার না? আচ্ছা, আরেকটা হইলো যে সাইট। সাইট মানে সেল, সেল মানে কোষ। ওয়ার্ড মিনিং বুঝো। তাহলে হেপাটো, হেপাটো মানে লিভার, গ্রিক শব্দ হেপাটো, বাংলা মিনিং এ লিভার, লিভার মানে যকৃৎ। সাইট মানে সেল, সেল মানে কোষ। তাহলে মানুষের পরিণত আরবিসি এবং পরিণত ইরাইথ্রোসাইটে এই কণিকাগুলো বংশবৃদ্ধি করে, ঠিক না? আমি একটা কল ধরিনি, 1 মিনিট, একটু সবাই ওয়েট করো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসছে, আমি কালকের দিকে আসবো, আজকে আসবো না। জি জি, আচ্ছা। দেখো তাহলে, এই যে ম্যালেরিয়া, হ্যাঁ, তাহলে ম্যালেরিয়া মানুষের এরিথ্রোসাইটে বংশবৃদ্ধি করে, মানে পরিণত লোহিত রক্তকণিকায়, রেড ব্লাড কর্পাসল যাকে বলি। আর হেপাটোসাইটে বংশবৃদ্ধি করে পরিণত লিভার কোষ বা যকৃৎ কোষে। দুটো জায়গায় মানুষে এ অযৌনজনন করে। আর তোমরা আজকে একটা বেসিক বুঝে নাও, এটা জাস্ট একটা বেসিক। এখান থেকে আমি আস্তে আস্তে সামনের দিকে দেখাবো ম্যাজিক, হ্যাঁ, কিভাবে করো, অনেক কাহিনী টাইনি আছে, ওগুলো সামনের ক্লাসগুলোতে হবে। আর যদি মশকের দিয়ে ঢুকে, তাদের যৌন জনন করে। যৌন জনন কোথায় কোথায় করে? মশকের পৌষ্টিকতন্ত্রের একটা বিশেষ অংশ আছে, ক্রপ, 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 পৌষ্টিকতন্ত্রের একটা মোটা বেলুনের মতো অংশ, ওটা দেখাবো। আর এখানে যৌন জননটা করে যে পদার্থ বা যে গ্যামেট সৃষ্টি হয় বা যে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটটা এসে লালায় অবস্থান করে। মজার ব্যাপার দেখো, ম্যালেরিয়ার লালায় থাকে জাইগোটের একটা অংশ, যাকে আমরা বলি স্পোরোজয়েট। এটা একটা এক ধরনের স্পোর। ম্যালেরিয়ার লালায় থাকে স্পোরোজয়েট। এটা, এই যে এখানে তো যৌন জনন, যৌন জনন না? আচ্ছা, তাহলে যৌন জনন যদি হয়, তাহলে কাহিনীটা কি? যৌন জননের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলিত হইল, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হইল। সে জাইগোট আস্তে আস্তে বৃদ্ধি পেল, ওই বৃদ্ধিরই একটা রূপ হইল স্পোরোজয়েট। এটা এসে ম্যালেরিয়ার লালা, মশকির স্ত্রী অ্যানোফিলিস মশকির লালায় থাকে। তো এবার যখন ওই স্ত্রী অ্যানোফিলিস, যে মশকিটার লালায় এই জীবাণুটা আছে, সে মশকিটা এবার খুঁজে, মানুষ খুঁজে, মানুষকে টুকুস করে একটা কামড় দিল, আর ওইখানে তোমার মশা কামড় দিল, স্ত্রী অ্যানোফিলিস মশকি কামড় দিল। তখন সাথে সাথে ওর লালার মধ্যে যে জীবাণুটা আছে, এটা ঢুকে যাবে তোমার রক্তে। তোমার রক্তের মাধ্যমে এই জীবাণুটা প্রথমে, রক্তের মাধ্যমে এই জীবাণুটা চলে আসবে হেপাটোসাইটে, যকৃৎ কোষে চলে এসে বা যকৃৎ কোষে কাহিনী শুরু করবে। তাহলে মানুষের
রক্তের ভিতর ঢুকে মশকের কামড়ের দ্বারা। এবার মানুষের রক্তে সে অযৌন প্রজনন করে টোরে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এটা শেষ হয়ে যায়। তাহলে মানুষের রক্তে এখন নির্দিষ্ট কোন একটা জীবাণু অবস্থান করতেছে তো এবার আবার এসে স্ত্রী অ্যানোফিলিস মশকে মানুষকে কামড়াইলে তো অবশ্যই তারা রক্ত খায়, মশা কিন্তু রক্ত খায়। তো রক্ত খাইলে মানুষের রক্তে তো কি আছে, ওই অযৌন জননের একটা ধাপ রয়ে গেছে। সেই ধাপটা এবার মশার কামড়ের মাধ্যমে মশার দেহে চলে গিয়ে মশার পৌষ্টিকতন্ত্রে চলে যায়, পৌষ্টিকতন্ত্রের ক্রপে যায়, ক্রপে গিয়ে আবার এখানে যৌন জনন হয়, যৌন জনন, শুক্রাণু ডিম্বাণু মিলন, জাইগোট, জাইগোট থেকে আস্তে আস্তে বিভিন্ন দশা শেষ হয়ে স্পোরোজয়েট, স্পোরোজয়েট ওয়ার্ডটা স্পোর থেকে আসছে, স্পোর সৃষ্টি হয়। এটা এসে এবার লালায় অবস্থান করে, পৌষ্টিকতন্ত্র থেকে লালায় চলে আসে। এবার আবার মশা মানুষকে খুঁজে আবার টুকুস করে কামড়ায়, কামড়ের মাধ্যমে মশার লালা থেকে জীবাণুটা মানুষের দেহে ঢুকে রক্তের মাধ্যমে মিশে আবার যকৃতে আসে, আবার একটা টোটাল অযৌন প্রজনন, আবার রক্তে আসে মানুষের, এই রক্তের মাধ্যমে একটা বিভাজন করবে, কাহিনী শেষ। এবার রক্তের মধ্যে একটা দশা বসে আছে, মশা আবার মানুষকে কামড়াইলো, অ্যাগেন মশার দেহে চলে গেল, কোনটা মানুষের দেহে যে বিভাজনটা শেষ হয়েছে সেটা মশার দেহে আবার চলে গেল, চলে গিয়ে এবার মশার দেহে সে যে জীবাণুটা গেল সেই জীবাণুটা আবার মশা পৌষ্টিকতন্ত্রে আসবে, এসে আবার বিভাজন, যৌন বিভাজন, আবার জাইগোট, আবার স্পোরোজয়েট, আবার লালায় আসলো, আবার কামড়, আবার মাংস দিয়ে আসলো। এই প্রসেসটা একটু লং ভাবে দেখাবো, হিউজ ভাবে একটু দেখাবো। তার আগে তোমরা এতটুকু বুঝছি কিনা, এই বুঝছেন? আমি তোমাদেরকে একটা শর্ট জিনিস বলবো, একটু করে খেয়াল করবা। আমি এই জিনিসটা এখন মুছে দিচ্ছি, এটা জাস্ট এই জায়গায় কাহিনী কি হয়েছে, ম্যালেরিয়া দুই ধরনের প্রজনন করে, অযৌন প্রজনন, যৌন প্রজনন। অযৌন প্রজননটা মানুষের দেহে করে, যৌন প্রজননটা মশকির দেহে করে। ক্লিয়ার? মশকি বলতে স্ত্রী মশকি, মানুষ পোষক, কারণ মানুষ এর অযৌন জননটাকে পালতেছে। মশকীয় পোষক, মশকি তার যৌন জননটাকে পালতেছে, কিন্তু মশকি আবার বাহকও, মশকি এই রোগটা বহন করে মানুষের দেহে আনতেছে। ক্লিয়ার? মানুষকে মশা কামড় দিলে মশকির দেহ থেকে মানুষের দেহে রোগ ঢুকে। ক্লিয়ার না? আচ্ছা আসো, তো এখানে কোন কোন জায়গায় হয়? মানুষের দেহে দুই জায়গায় এই রোগটা হয়, হেপাটোসাইট লিভার সেল যকৃৎ কোষে হয়, আর ইরিথ্রোসাইট, এরিথ্রো মানে আরবিসি, সাইট মানে পরিণত কোষ, তাহলে পরিণত আরবিসিতে হয়, বা রেড ব্লাড সেল যেটাকে আমরা বলি আরবিসিতে হয়, দুই জায়গায় হয়। মশার দেহে পৌষ্টিকতন্ত্রের বিশেষ অংশ ক্রপ, মানে সোজা কথা পৌষ্টিকতন্ত্রে একটা যৌন জনন হয়ে যে দশাটা তৈরি হবে সেটা কি লালায় থাকবে। এবার মশা আবার মানুষকে কামড়াবে, ওই লালার মাধ্যমে সেই দশাটা আবার ঢুকবে মানুষের দেহে, মানুষের দেহে অযৌন জনন হবে, রক্তে জীবাণু থাকবে, ওই জীবাণুটা এখন যদি মশা মানুষের থেকে রক্ত চুষে আবার মশার দেহে যাবে, আবার পৌষ্টিকতন্ত্রে যৌন জনন হবে, আবার একটা দশা সৃষ্টি হবে, সেই দশাটা আবার লালায় আসবে, মশার লালায়, মশা লালা থেকে মানুষে। জাস্ট এখন কথাটা একটাই, মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহ থেকে মশার দেহ, তাহলে বহন করতেছে কে? মশাই তো বহন করতেছে, এই জন্য মশারে বাহকও বললাম, আবার যৌন জননটাও করাচ্ছে, তাহলে মশারে পোষকও বললাম। দুটো কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন তোমাদের মনে এখানে অনেকগুলো কোশ্চেন আসবে, যে এক নাম্বার কথা, ভাইয়া স্ত্রী অ্যানোফিলিস মশকই কেন, অন্য মশা না কেন, আবার স্ত্রী কেন, পুরুষ না কেন? দুইটা কোশ্চেন আসতে পারে, যেন তোমরা আমাকে জিজ্ঞেস না করো, জিজ্ঞেস না করার আগেই আমি একটু করে তোমাদেরকে বলে দিই, তোমরা জিজ্ঞেস যেন না করো, করার আগে আমি একটু করে বলে দিই যে তোমার কোনটা কখন হয়, কেন এটাকে তুমি শুধু মশকের দেহেই করতেছো, মানে স্ত্রী মশার দেহেই করতেছো, আবার কেন তুমি এটাকে শুধু অ্যানোফিলিস মশার দিয়ে করতেছো, অন্য কারো দিয়ে করতেছো না। তাহলে আমি এটা একটু ব্যাখ্যা করি। তোমাদের কি কোনো কোশ্চেন করছো?
ভাইয়া আগে কোনটা হবে, যৌন নাকি অযৌন? সাধারণত আগে অবশ্যই শুক্রাণু আর ডিম্বাণু মিলে একটা জনন হইতে হবে, কারণ মশকের দেহের সাথে তার শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়। মানুষের দেহে তো সেটা জাস্ট একটা বৃদ্ধি প্রক্রিয়া, তার যে যৌন জনন প্রক্রিয়া যে দশাটা সৃষ্টি হয় সেটা মানুষের দেহে জাস্ট বৃদ্ধি পায়। মূলত তো যৌন জননটা শুক্রাণু ডিম্বাণু মিলে একটা জনন হবে, জননটা হয়ে সেই জননের মাধ্যমে একটা দশা সৃষ্টি হবে স্পোরোজয়েড, সেই দশাটা মশার দেহে থাকবে। তাহলে আগে মশার দেহে শুক্রাণু ডিম্বাণুটা তৈরি হবে। ক্লিয়ার? এটা তৈরি হয়ে জাস্ট এটার একটা পরিণতি বা এটার একটা রূপান্তর হবে মানুষের দেহে। যেহেতু মানুষের দেহে শুক্রাণু ডিম্বাণুর অংশ আসে না, তাই মানুষের দেহে প্রজননটা অযৌন। ঠিক না? অযৌন। শুক্রাণু ডিম্বাণু গ্যামেট আসলে সেটা যৌন। আর যদি যৌন কথাটা উল্লেখ থাকে তখন তুমি গ্যামেট নিয়ে আসবা। গ্যামেট মানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট মানে শুক্রাণু ডিম্বাণু। আর যদি অযৌন বলে সেখানে গ্যামেট থাকবে না। ঠিক না? তাহলে আগে মশার দেহে তো আগে জীবাণু তো আগে গ্যামেটই তৈরি হবে। ঠিক না? গ্যামেট তৈরি হওয়ার পর না সেটা বিভাজিত একটা দশা, সেই দশাটা অযৌন জনন করে। নাকি আগে মশা অযৌন জনন মানে জীবাণু আগে অযৌন জনন করে ফেলে এরপর গ্যামেট তৈরি করে। সিস্টেম তো ওরকম না। সাইক্লিক অনুসারে আগে মশার দেহে কাহিনীটা হয়ে মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস একটু করে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব এখানের মধ্যে। সে ব্যাখ্যাটা হইলো এরকম, একটু খেয়াল করবা সবাই। একটা জিনিস একটু তোমাদেরকে ব্যাখ্যা দিব। তোমাদের একটা কোয়েশ্চেন আসবে, অনেকেই কোয়েশ্চেন করবে। আর আচ্ছা, যাদের কোয়েশ্চেন করার ইচ্ছা আছে, মানে যারা আমার পেইড ব্যাচের যারা কোয়েশ্চেন করতে চাও বা যাদের কোনো কিছু জানার ইচ্ছা আছে বা যারা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে চাও, আমার ইনশাল্লাহ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন আমি আজকে রাতের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব। সেকেন্ড ইয়ার পেইড কোর্স শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ 7 তারিখ থেকে। সো যারা যারা জয়েন হতে চাও তারা এই যে ক্যারিয়ন দেখতেছো না, এই ক্যারিয়নের পেজে আমাকে মেসেজ দিতে পারবা, আমি তোমাদের মেসেজে রিপ্লাই দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এটা বায়োলজি রিলেটেড পেজ। হ্যাঁ, আজকে একটা ভিডিও দিয়ে দিব আমি, ওই ভিডিওর মাধ্যমে তোমরা ইনশাল্লাহ জেনে যাবা। ওকে। আচ্ছা, তো এখন আসি আমরা এবার। তোমাদের একটা কোয়েশ্চেন আসবে, কেন স্ত্রী অ্যানোফিলিস মশকি? এখানে দুইটা কথা চলে আসে। প্রথম কথা, কেন স্ত্রী মশা, মশা না মশকি? আরেকটা কোয়েশ্চেন চলে আসে, কেন অ্যানোফিলিস মশকি? দুইটা কথা তোমাদের মনে চলে আসবে, কেন স্ত্রী মশকি, কেন অ্যানোফিলিস মশকি। দুইটা ওয়ার্ডস আসবে, এটা কনফার্ম আসবেই, এখানে কোনো সন্দেহ নেই, আসবেই। ঠিক আছে, আসো দেখি ব্যাখ্যা দেখি। স্ত্রী মশকি কেন? কারণ প্রথম কথা তোমাকে আগে বলতে হবে ডিম কে পারে। কয়েকটা কোশ্চেনের আনসার দিলে তুমি ইজিলি বুঝবা। ডিম কে পারে? ডিম কার দেহে? আমার কোশ্চেনে তোমার আনসার পেয়ে যাবা তুমি। সৃষ্টি হয় ভ্রূণের বৃদ্ধির জন্য পুষ্টিকার প্রয়োজন। ভ্রূণের বৃদ্ধির জন্য পুষ্টিকার প্রয়োজন। আর ঠিক আছে, পুষ্টিকার প্রয়োজন। মানুষের রক্তের পুষ্টি কে খায়? দ্যাট মিনস মানুষের রক্ত কে খায়? কোশ্চেনগুলোর আনসার দিলে তোমরা ইজিলি বুঝে যাবা। দেখি একটু বলো তো, একটু বলেন তো আনসার।
এই কোশ্চেনগুলোর আনসার একটু বলো। তোমাদের ফার্স্ট কোশ্চেন আনসার তোমরা ইজিলি পেয়ে যাবা। 1 নাম্বার কোশ্চেন, যে কেন স্ত্রী মশকী? ডিম কে পারে? দেখো তাহলে কোশ্চেনগুলোর আনসার দেখো, একটু অন্য কালি দিয়ে লিখি এটা। ডিম কে পারে? অবশ্যই মেয়ে মশা। সেই স্ত্রী লিখলে আবার তোমরা আবার বলবা যে শুরুতে স্ত্রী হয়ে গেছে। মেয়ে মশা। হ্যাঁ, ডিম কার দেহে সৃষ্টি হয়? মেয়ে মশা। ভ্রূণের বৃদ্ধি কার দেহে হয়? এই ভ্রূণ কার দেহে বৃদ্ধি পায়? কার দেহে বৃদ্ধি পায়? ভ্রূণ বৃদ্ধির জন্য ছেলে দরকার নাকি মেয়ে দরকার? মশা না, সরি, কি ভ্রূণের বৃদ্ধির জন্য, ঠিক না? আচ্ছা, মানুষের রক্তের পুষ্টি কে খায়? তাহলে অবশ্যই কে খাবে? যেহেতু ডিম আর পুষ্টি সব কথা মেয়ে মশকে দিয়ে আসছে, তাহলে অবশ্যই মেয়ে মশকই। আনসার কি তাহলে? কেন স্ত্রী অ্যানোফিলিস মশাইটা খায়, পুরুষ কেন খায় না? কারণ প্রজননের সব কাজ বাচ্চা জন্ম থেকে শুরু করে প্রজননের সব কাজই মূলত মেয়ে মশার দেহে হয়। ক্লিয়ার না? আচ্ছা, তো এবার এটা আনসার গেল। সেকেন্ড যে কথাটা চলে আসবে সেটা, তাহলে পুরুষ মশা কি খায়? তাহলে পুরুষ মশা কি খায়? পুরুষ অ্যানোফিলিস, পুরুষ অ্যানোফিলিস মশা। পুরুষ অ্যানোফিলিস মশা কি খায়? মধু। মশাও মধু খায়। আবর্জনা। মধু, আবর্জনা, এইসব উপাদানগুলো পুরুষ অ্যানোফিলিস মশা খায়। ক্লিয়ার না? আচ্ছা, এর পরবর্তীতে আসি। কারেন্ট চলে গেছে, একটু বলো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা? কমেন্টস উইল অ্যাপিয়ার হিয়ার না, কারেন্ট তো চলে গেছে, দেখা যায় কিনা একটু বলেন। এই দেখা যাচ্ছে, আমি তোমার দেখতে পাচ্ছ কিনা ওই জন্য এখানে আসছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা ওই জন্য এখানে আসছি দেখার জন্য। দেখা যায়? ইন্টারাপ্টেড। এই দেখা যায় পোলাপাইন? এখন দেখা যায়? আটকাচ্ছে না আসলে, এটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই একটু আসতে লেট হয়, আটকাচ্ছে না। এখন দেখা যায় কিনা একটু বলো। আচ্ছা,
এখানের মধ্যে ওয়াইফাই চলে গেছিল, এই জন্য এক্সট্রিমলি সরি। কারেন্ট ওয়াইফাই চলে গেলে একটু করে তোমার কানেকশন হতে আইপিএস এর সাথে সময় লাগে ওয়াইফাই এর। এখন দেখা যায় না। কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই লাইনের সাথে আইপিএস এর কানেকশন হতে 5 মিনিট টাইম লাগে, বুঝছো? ওই কারণে একটু লেট হয়েছে। দেখা যায় কিনা একটু আমাকে বলিও। দেখা যায় কিনা একটু আমাকে বলিও। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে আমি বলতেছিলাম তোমাদের দুটো কোশ্চেন আসবে, যে কেন স্ত্রী মশকে, 1 নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, কেন অ্যানোফিলিস মশকে। আমি 1 নাম্বার কোশ্চেনটারই আনসার দিচ্ছিলাম, যে তোমাদেরকে 4টা কোশ্চেন করছি, যে ডিম পাড়ে কে, ডিম্বক কার দেহে তৈরি হয়? অবশ্যই মেয়ে মশকের দেহে ডিম্বক তৈরি হবে। তাহলে ডিম্বাণু কার দেহে? মেয়ে মশকের দেহে। ডিম পারবে কে? মেয়ে মশকই। ডিম কার দেহে সৃষ্টি হবে? মেয়ে মশকের দেহে। তাহলে ভ্রূণের বৃদ্ধি কোথায় হবে? ছেলের দেহে ভ্রূণের বৃদ্ধি হয়? ছেলে মশার দেহে হবে? মেয়ে মশকের দেহে হবে ভ্রূণের বৃদ্ধি। ভ্রূণের বৃদ্ধির জন্য উপযুক্ত স্থানই মেয়ের গর্ভ, মাতৃগর্ভ। সো এই কারণে আনসারটা হবে এখানেও পুষ্টিকার প্রয়োজন, মেয়ের প্রয়োজন, মেয়ে মশকের প্রয়োজন। তাহলে মানুষের রক্তের পুষ্টিটা তাহলে কার দরকার? মানুষের রক্তে কিন্তু অনেক পুষ্টি, মশার জন্য মানুষের রক্তটাই গ্রহণ করে। ক্লিয়ার? আচ্ছা, তো মানুষের রক্তে পুষ্টিটা কার দরকার? মেয়ে মশকের দরকার। তো যেহেতু বাচ্চা রিলেটেড, প্রজনন রিলেটেড সব কাজকর্ম মেয়ে মশকের দেহেই হচ্ছে, তাহলে স্ত্রী মশকেরই তো অবশ্যই রক্ত খাওয়ার দরকার। পুরুষ মশা রক্ত খেয়ে লাভ আছে? পুরুষ মশা খাবে মধু, আবর্জনা, এগুলা খাবে, ঠিক না? মধু, আবর্জনা, বিভিন্ন ফুল ফলের রস, এগুলা খেয়ে পুরুষ মশা জীবন ধারণ করবে। মাগার স্ত্রী মশা রক্ত খাইতে হবে, কারণ তার প্রজননের জন্য রক্তের পুষ্টিটা প্রয়োজন। ক্লিয়ার? এবার আসো, তোমরা অনেকে মনে করবে যে কিভাবে চিনবো পুরুষ মশা স্ত্রী মশা, যেটা তোমার কানের কাছে এসে এই সাউন্ডটা করে, সেটা হচ্ছে পুরুষ মশা। তোমাকে বসে কামড়াবে না, রক্ত খাবে না। আর কিছু কিছু আছে তোমার দেহ থেকে রক্ত চুষবে, দেখবা। আমি অনেকবার এটা এক্সপেরিমেন্ট করে পাইছি। মশা কিছু আছে শুধু বসেই থাকে, খায় না রক্ত। আর কিছু আছে বসে রক্ত খায়, যেটা খাবে সেটা স্ত্রী, পুরুষ কখনো রক্ত খাবে না। সব মশার ক্ষেত্রে সেম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, অ্যানোফিলিস কেন? কেন অ্যানোফিলিস? আচ্ছা, একটু আমি এক সেকেন্ড একটা ফোন ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 ভাই, না আমি ওটা কালকে গিয়ে তুলবো। হ্যাঁ, বলে দেন কালকে তুলবো, আমি কালকে তুলবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
ওকে, এবার আসো, স্ত্রী মশা কেন, সরি অ্যানোফিলিস মশা কেন, এডিস মশা না কেন, এটা একটু মুছে দিই। কেন অ্যানোফিলিস মশা, এইডিস এগিপ্টি বা এইডিস অ্যালবোপিক্টাস বা কিউলেক্স পিপিএন্স এইসব মশা কেন নয়? এইসব মশা কেন ম্যালেরিয়া জীবাণু বহন করে না, শুধু স্ত্রী মশা কেন বহন করে? একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, একটা কোশ্চেন তোমাদের মনে চলে আসতে পারে, ওইটার আনসারটা একটু ইনশাল্লাহ আমি এখানে দিই। দেখো খেয়াল করবা, এডিস এগিপ্টি এডিস মশা কি বহন করে জানো তো মনে হয় না? এডিস মশা কোন কোন ভাইরাস বহন করে? ডেঙ্গি ভাইরাস। এডিস মশা ডেঙ্গি ভাইরাস বহন করে, ঠিক না? ডেঙ্গি ভাইরাস বহন করে। আচ্ছা, ডেঙ্গি ভাইরাস দ্বারা কোন রোগ হয়? ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর, ঠিক না? আচ্ছা, তো এখন আমার এখানে এডিস মশা, এডিস এগিপ্টি, এইডিস অ্যালবোপিক্টাস একটা প্রজাতি আর কি, বা কিউলেক্স পিপিএন্স, কোনোটাই না। আচ্ছা, তাহলে কোনোটাই না হলে কেন না এগুলা, কেন শুধু অ্যানোফিলিস? কারণ এই যে মশাগুলো আছে, এই মশাগুলোর পাকস্থলিতে, এই মশাগুলোর কোথায়? এই মশাগুলোর ক্রপ মানে পাকস্থলীর অংশ, ক্রপ। তাহলে এই মশাগুলো পাকস্থলিতে ক্রপে বিশেষ এনজাইম থাকে, বিশেষ এনজাইম থাকে। এই এনজাইমটা কি করে জানো? গ্যামিটোসাইট। গ্যামিটোসাইট মানে কি রে? ওয়ার্ডের মিনিং বুঝো আগে। গ্যামিটোসাইট, গ্যামিটো মানে গ্যামেট মানে জনন কোষ, সরি জনন, আর সাইট মানে হচ্ছে যে সেল, সেল মানে তো কোষ। তাহলে জনন কোষ, যে জনন কোষগুলো আছে ওই জনন কোষগুলোকে ধ্বংস করে ফেলে এই এনজাইমগুলো। তাহলে এখানে যে এই মশাগুলো আছে এদের যে পাকস্থলী বা যে ক্রপ, যেখানে বংশবৃদ্ধি পাওয়ার কথা যৌন জননের মাধ্যমে গ্যামেট, গ্যামেট ওখানে মিলিতই হইতে পারবে না, কারণ এই মশাগুলোর পাকস্থলীতে বিশেষ কিছু এনজাইম থাকে, ওই এনজাইমগুলো এদের গ্যামেটগুলোকে ধ্বংস করে ফেলে। কিন্তু অ্যানোফিলিস মশার দেহে পাকস্থলীতে এমন কোনো এনজাইম থাকে না, ওই কারণে অ্যানোফিলিস মশার দেহে ইজিলি ম্যালেরিয়ার শুক্রাণু ডিম্বাণু মানে গ্যামেট কোষগুলো, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষগুলো ইজিলি মিলন ঘটায়, বংশবৃদ্ধি করতে পারে। আলটিমেটলি তারা কি করবে? শুক্রাণুর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে ফেলবে। ক্লিয়ার না কথা? ওকে, এতটুকু বুঝছো কিনা একটু বলো, এতটুকু বুঝছো কিনা? কমেন্ট সেকশনে কমেন্ট হচ্ছে যে খালি ভাইয়া কে এতবার কল দিচ্ছে। জানার আছে অনেক কিছু, অনেক কিছু। তুমি যদি অনেক কিছু জানতে চাও, অনেক কিছু লেগে থাকতে হবে লাইভ ক্লাসের পিছু পিছু। লাইভ ক্লাস করতে থাকো, জেনে যাবে আস্তে আস্তে কে এত কল দিচ্ছে। দেখি এতটুকু বুঝছেন কিনা বলেন। কেন তাহলে করতে পারতেছেন না? কেন তাহলে করতে পারতেছেন না অ্যানোফিলিস মশা? কেন এই যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জীবাণুকে সুযোগ দিচ্ছে?
এডিস মশা বা কিউলেক্স মশা এগুলো কেন সুযোগ দেয় না? আনসার একটাই, সব সময় যৌন জনন মশার দেহে হয়। এটা আমরা নর্মালি ম্যালেরিয়ার ক্ষেত্রে জানি। তো মশার পাকস্থলীর ক্রপে যৌন জনন হয়। যৌন জনন মানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। তো এই যে এডিস মশাগুলো, এদের পাকস্থলীতে বিশেষ এনজাইম থাকে, যে এনজাইমগুলো শুক্রাণু আর ডিম্বাণুকে ধ্বংস করে ফেলে, মানে মেরে ফেলে। তাহলে আর এখানে যৌন জনন হইতে পারতেছে না। যৌন জনন না হওয়া মানে আর বংশ বৃদ্ধি হচ্ছে না। কিন্তু সেটা অ্যানোফিলিস মশার পাকস্থলীতে এমন কোনো এনজাইম নাই, না থাকার কারণে এটা যৌন জনন করতে পারতেছে, কন্টিনিউয়াসলি করতে পারতেছে। আবার স্ত্রী মশা কেন? কারণ স্ত্রী মশার পুষ্টি দরকার, রক্ত দরকার, জননের জন্য তার বিভিন্ন রক্তের উপাদান দরকার, যেটা পুরুষের কোনো প্রয়োজন নেই। সো পুরুষ রক্ত খাবে না, খাবে শুধু স্ত্রী মশকি। ক্লিয়ার? তাহলে ম্যালেরিয়া করবে অ্যানোফিলিস মশকি, আর ডেঙ্গি ভাইরাস দ্বারা ডেঙ্গু ফিভার হবে কোন মশা করবে? এডিস এগিপ্টি। ওর একটা প্রজাতি থাকতে পারে এডিস অ্যালবোপিক্টাস, অথবা কিউলিক্স পিপিয়েন্স নামক কিছু মশা আছে, ওরাও করতে পারে। আসি এইবার আমরা মানুষের দেহের তো কিছু জিনিস দেখাইছি, আরো কিছু জিনিস দেখাবো। দেখানোর আগে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং শিখাবো, একটু কষ্ট করে ওয়ার্ড মিনিং গুলা বলি, তোমরা একটু শুনবা। এই চ্যাপ্টার পড়ার জন্য কিছু বেসিক ওয়ার্ডস। ম্যাল অ্যাবজর্পশনটাও মুছে দিই। বেসিক ওয়ার্ডস, হ্যাঁ, বেসিক শব্দসমূহ। বেসিক ওয়ার্ডস কি কি দেখো, এক নাম্বার হইলে একটা ওয়ার্ড আমি তোমাদেরকে দেই, যেমন SCHI, সাই জো গো নি। হ্যাঁ, আচ্ছা, সাই যোগনি প্রথমে দিব? সাই যোগনি তো প্রথমে না দিলে দেওয়াটা উচিত না। আচ্ছা, তবুও দিলাম সাই যোগনি। সেকেন্ডে SCHIZONT, সাইজন্ট। হ্যাঁ, সাইজন্ট। তারপরে গ্যামিট থেকে আসে গ্যামিটোগনি। এই পুরো ম্যালেরিয়া রিলেটেড কিছু বেসিক ওয়ার্ড, এগুলো এখন শিখো, এখন শিখলে পরে কাজে লাগবে। স্পোরোগনি। আর কি ওয়ার্ড থাকতে পারে? ম্যালেরিয়া তো বলছিলাম না, ম্যালেরিয়া বলছি না। আর কি ওয়ার্ড থাকতে পারে? যেমন ম্যালেরিয়া। আর কি ওয়ার্ড থাকতে পারে? যেমন ইরাইথ্রোসাইট। এই দুটো ওয়ার্ডের মিনিং তো আমরা মোটামুটি সবাই জানি। ম্যালেরিয়া মানে দূষিত বায়ু, এরিয়া মানে এয়ার দূষিত, এজন্য ম্যালেরিয়া। আর ইরেথ্রো মানে আরবিসি, সাইট মানে কোষ। ইরেথ্রোসাইট মানে পরিণত লোহিত রক্তকণিকা। ইরেথ্রোস মানে হচ্ছে যে আরবিসি, সাইট মানে হচ্ছে যে পরিণত, ঠিক না? পরিণত কোষ আর কি। তাহলে ইরেথ্রোসাইট পরিণত লোহিত রক্তকণিকা। আর যদি নামে শেষে ব্লাস্ট থাকতো, ইরেথ্রোব্লাস্ট, তাহলে অপরিণত লোহিত রক্তকণিকা। কোষের নামের শেষে ব্লাস্ট যদি থাকে, ব্লাস্ট, তাহলে কোষটি অপরিণত। এটা একটু বায়োলজির ক্ষেত্রে মনে রাখবেন, কোষটি অপরিণত। কিন্তু কোষের নামের ক্ষেত্রে যদি সাইট থাকে, তাহলে কোষটি পরিণত। আচ্ছা, তাহলে এবার আমাকে একটু তোমরা বলো তো, আমি দুইটা কোষ তোমাদেরকে দিই। এই দুইটা কোষ হচ্ছে যে আমাদের কোলাজেন টিস্যু, বা হচ্ছে যে আমাদের যে যোজক টিস্যু আছে না, যোজক টিস্যু দুইটা তন্তুময় কোষ, ফাইবার যুক্ত দুইটা কোষ, এদের থেকে ফাইবার তৈরি হয়। তো ফাইব্রোব্লাস্ট একটা কোষ তোমাকে আমি দিলাম, এটা এক নাম্বার। আর দুই নাম্বারে তোমাকে আমি দিলাম ধরো ফাইব্রোসাইট। দেখি বলতো এক আর দুই এর মধ্যে কোনটা পরিণত কোষ, কোনটা অপরিণত কোষ? এই ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইট থেকে ফাইবার তৈরি হবে। কি তৈরি হবে? ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইট থেকে ফাইবার তৈরি হবে। এখন আসো,
ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইট নাম্বার 1 নাম্বার 2 এদের মধ্যে কোনটা পরিণত কোষ কোনটা অপরিণত কোষ এটা একটু আমাকে কমেন্টে বলো। আচ্ছা গুড, ভেরি গুড, অনেকেই পারছে। তাহলে ব্লাস্ট যদি নামের শেষে থাকে ব্লাস্ট তাহলে এটা হবে অপরিণত কোষ, আর যদি নামের শেষে থাকে সাইট তাহলে এটা হবে পরিণত কোষ। এই হিসাব যদি আমরা করি তাহলে এই দুটা কোষের মধ্যে কোনটা অপরিণত ফাইবার যুক্ত কোষ কোনটা পরিণত ফাইবার যুক্ত কোষ এটা আমি কোশ্চেন করছিলাম। তাহলে ফাইব্রো ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় এদের থেকে তৈরি হবে ফাইবার, এদের থেকে তৈরি হবে কি ফাইবার। আর ফাইবার মানেই কি, ফাইবার মানেই হলো তন্তু। ক্লিয়ার না? এই ব্লাস্ট যার শেষে আছে সেই হলো অপরিণত, ব্লাস্ট যার শেষে আছে সেই হলো অপরিণত, এই সাইড যার শেষে আছে সেই হলো পরিণত। এতটুকু আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, আমি এটা মোটামুটি মুছে দিই, আমি ওয়ার্ডগুলোর একটু মিনিংগুলো তোমাদেরকে দেখাই, ঠিক না? ভেরি গুড, অনেকেই পারছে দেখা যাচ্ছে। আচ্ছা তো আসি এবার এই যে বেসিক ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলোর কিছু মিনিং মোটামুটি আমরা এই দুটো ওয়ার্ডের তো মিনিং পেয়েই গেছি, এই দুটো ওয়ার্ডের মিনিং আমাদের পাওয়া হয়ে গেছে। সাইজোগনি, সাইজোগনি ওয়ার্ডটা একটু তোমাদেরকে বুঝাই, বেসিক বুঝাই। বেসিক বোঝানোর আগে তোমাদেরকে একটু করে সাইজোগনি ওয়ার্ডটার অ্যাব্রিভিয়েশনটা দেখাবো। ধরো সাইজোগনি ওয়ার্ডটা আমি এখানে লিখলাম SCHIOONY, সাইজোগনি, ঠিক না? আচ্ছা তো এখানে সাইজো SCHIO, এখানে কি এটা সাইজো। এই সাইজো শব্দটা একটা ইংলিশ ওয়ার্ড, ওয়ার্ড মিনিং দেখাচ্ছি, প্রথমটার মিনিং দেখাচ্ছি। যারা যারা লাইভে আছে তারা তারা দেখতেছো কিনা একটু বলো, যারা যারা লাইভে আছে তারা তারা দেখতেছো কিনা একটু বলো। আমি কিছু বেসিক ওয়ার্ড পড়াবো, এগুলা ম্যালেরিয়ার পরবর্তী পড়ায় অনেক হেল্প করবে। ফার্স্ট অফ অল সাইজোগনি ওয়ার্ডটার একটা হিউজ মিনিং দেখাচ্ছি, তোমাদের কোষ বিভাজন অধ্যায়ের সাথে এই অধ্যায়ের একটা কানেকশন করব এখন দেখবা। যারা লাইভে আছে তারা দেখতেছো, গুড, দেখতেছে। এই একটা ইংলিশ ওয়ার্ড সাইজো, এই সাইজো মিন্স ডিভিশন, ডিভিশন মানে বিভক্তি। আরে গনি, গনি, সাইজো গনি, গনি ওয়ার্ডটা আসছে গনিয়া থেকে। গনিয়া একটা গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড। এই গনিয়া মিন্স প্রোডাকশন, প্রোডাকশন মানে তৈরি হওয়া। এবার আসো, ওয়ার্ড মিনিং বুঝাইলাম না, এই ওয়ার্ড মিনিংটা এখানে থাক, এটা এখানে থাক। এবার বুঝাই আসো, ভালো করে খেয়াল করবা। কোষ বিভাজন মানুষের দেহে দুই ধরনের, মাইটোসিস মিওসিস। তাহলে তোমাকে আমি বললাম যে ধরো তোমার দেহে হচ্ছে মাইটোসিস, দৈহিক কোষে একটা বিভাজন মাইটোসিস।
মাইটোসিস বিভাজনে তোমাকে যদি আমি বলি একটা কোষ আছে তোমার কাছে, ধরো একটা মাইটোসিস সেল ডিভিশন, তাহলে মাইটোসিস সেল ডিভিশনের জন্য তোমার কাছে ধরো একটা সেল আছে, এটা হচ্ছে তোমার একটা কোষ। তোমার কোষের এটা হলো যে কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর। আর তোমার কোষের এই সেন্টারে আছে একটা কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, এটা হচ্ছে যে কোষের নিউক্লিয়াস। আর তোমার কোষের এক নিউক্লিয়াসের চারপাশে আছে সাইটোপ্লাজম। কি আছে? সাইটোপ্লাজম। ধরো এটা হচ্ছে তোমার একটা সেল, কোষ। ক্লিয়ার না? আচ্ছা, তো এই কোষের মধ্যে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হবে, এটা একটা দৈহিক কোষ। তাহলে সোমাটিক সেলে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মূলত দুই ধরনের। মূলত কয় ধরনের? দুই ধরনের। একটা বিভাজন নিউক্লিয়াসে হয়, একটা বিভাজন কোষের সাইটোপ্লাজমে হয়। যেটা নিউক্লিয়াসে হয় সেটাকে আমরা বলি ক্যারিও কাইনেসিস, আর যেটা সাইটোপ্লাজম হয় সেটাকে আমরা বলি সাইটো কাইনেসিস। ক্লিয়ার না? ক্যারিওকাইনেসিস টার্মটা একটু ইংরেজিতে লিখো, KARYO, ক্যারিও, রেখে একটু ভাঙো, ক্যারিও কাইনেসিস। হ্যাঁ, এখানে ক্যারিও ওয়ার্ডটা আসছে কোথা থেকে? ক্যারি অন থেকে। কোথা থেকে? ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন একটা গ্রিক শব্দ যার অর্থ কি? নিউক্লিয়াস বা কেন্দ্র। ঠিক আছে, তাহলে ক্যারিয়ন এ কাইনেসিস মানে বিভক্তি হওয়া, বিভক্তি। এ কাইনেসিস মানে কি? বিভক্তি। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের বিভক্তি বা নিউক্লিয়াসের বিভাজন। আর এখানে যে সাইটো, সাইটো মিন্স সাইটোপ্লাজম, তাহলে সাইটো, আর কাইনেসিস মানে বিভাজন, তার মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো শুরুতে হয় নিউক্লিয়াসের বিভাজন, পরবর্তীতে হয় সাইটোপ্লাজমের বিভাজন। এটা আমরা সবাই মাইটোসিস সেল ডিভিশনে বেসিক থেকে জানি। ক্লিয়ার না? তো আমার পেজের নাম কি? ক্যারিয়ন। ক্যারিয়নের মিনিং কি? নিউক্লিয়াস। তার মানে এই পেজটা বায়োলজির একটা নিউক্লিয়াস। ক্লিয়ার না কথা? আচ্ছা, আসি এরপরে দেখি। এবার আসো ক্যারিও কাইনেসিস। ক্যারিয়ন গ্রিক ওয়ার্ড, এর মিনিং নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তো এই যে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, ধরে নিই এমন একটা কোষ যে কোষটার মধ্যে কোনো সাইটোপ্লাজমীয় বিভাজন হচ্ছে না। কোনো সাইটোপ্লাজমীয় বিভাজন এই কোষটার মধ্যে হচ্ছে না, তাহলে নো সাইটোকাইনেসিস। কোনো সাইটোপ্লাজমীয় বিভাজন হচ্ছে না এই কোষটায়, শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে। একটা কোষ, ওই কোষটার মধ্যে শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, মানে মুক্তভাবে শুধু নিউক্লিয়াসেরই বিভাজন হচ্ছে, ক্যারিয়ন কাইনেসিস হচ্ছে, ক্যারিয়ন ভাগ হচ্ছে। ক্লিয়ার? শুধুমাত্র মুক্ত নিউক্লিয়াসের বিভাজন। ক্লিয়ার? আচ্ছা, এরকম এরকম এই যে ক্যারিওকাইনেসিস, শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, তাহলে আমি এবার বিভক্তিগুলো একটু ভাগ করে দিই। ধরো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হচ্ছে না। এরকম যদি তুমি কোনো একটা উদ্ভিদ পাও, তখন সেই উদ্ভিদটাকে তুমি বলবা সেটা একটা সিনোসাইটিক উদ্ভিদ। এই সিনোসাইটিক যে বায়োলজিতে এই সিনোসাইটিক ওয়ার্ডটা যেখানেই পাবা সেখানেই বুঝে ফেলবা ওই উদ্ভিদের কোষে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়। আর যদি তুমি এরকম কোনো একটা প্রাণী পাও, তখন তুমি সেই প্রাণীটাকে ধরে ফেলবা সেটা হচ্ছে যে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়াম প্রাণীর নাম। তার মানে যদি তুমি কোনো জায়গায় প্লাজমোডিয়াম নামটা পাও, এখনই পাবা, তাহলে প্লাজমোডিয়াম নাম মানে সেটা একটা প্রাণী। ওই প্রাণীদের শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। ক্লিয়ার? আচ্ছা, তো প্লাজমোডিয়ামটা হচ্ছে একটা গণ। এটা কি? একটা গণ। তাহলে আমি তোমাকে যদি বলি প্লাজমোডিয়ামটা হলো একটা গণ। এবার তুমি যদি এটা প্রজাতি ধরো, কয়টা প্রজাতি আছে দেখো, পি প্লাজমোডিয়াম ভাইবেক্স,
প্লাজমোডিয়াম MALARIA ম্যালেরি, প্লাজমোডিয়াম OVELE ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এই সবগুলা হলো প্লাজমোডিয়ামের প্রজাতি, সবগুলা কি প্লাজমোডিয়ামের প্রজাতি। মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী জীবে এরকম প্লাজমোডিয়ামের গণের 60টা প্রজাতি পাওয়া যায়। কত? 60। তার মধ্যে মাত্র 4 প্রজাতি মানুষে রোগ করে, মাত্র এই 4টা ধরন, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই 4টা প্রজাতি মানুষে রোগ করে, তবে পাওয়া যায় 60 ধরনের। ক্লিয়ার? আচ্ছা, তো আসি এবার এতটুকু কি সবাই বুঝছো? তাহলে আমি একটু জিনিসটা আবার বলি। মাইটোসিস বিভাজন মানে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। কোনো একটা জীবে সাইটোকাইনেসিস হচ্ছে না, নাই, তাহলে তার শুধু নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে। ক্যারিওকাইনেসিস যদি কোনো উদ্ভিদ হয়, মানে শুধু নিউক্লিয়াসের বিভাজন কোনো উদ্ভিদ হলে সেই উদ্ভিদকে সিনোসাইটিক বলে। তার মানে তোমার বায়োলজি বইতে যদি কোনো সিনোসাইটিক উদ্ভিদ পাও, সেটা অবশ্যই শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে সেই উদ্ভিদের কোষে। আর যদি কোনো প্রাণীতে নিউক্লিয়াসের বিভাজন হয়, শুধু নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, তাহলে সেই প্রাণীকে বলবো প্লাজমোডিয়াম। এরকম প্লাজমোডিয়ামের, এটা প্লাজমোডিয়ামটা হচ্ছে একটা গণ, জেনাস আর কি। স্পেসিস প্রজাতি আছে এরকম 60 ধরনের, তার মধ্যে 4 ধরনের স্পেসিস মানুষে রোগ করে। 4 ধরনের নাম এখানে লিখলাম, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ম্যালেরি, ওভালি, ফ্যালসিপেরাম। আমরা কমনলি চিনি প্লাজমোডিয়াম ভাইভেক্সটাকে নিয়ে, তবে সবচেয়ে খারাপ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা খুবই ডেঞ্জারাস। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে না? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা সবচেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা আমাদের কথায় আসি, যে ওখানে একটু দেখি ক্যারিওকাইনেসিস মানে ক্যারিয়নের ডিভিশন, নিউক্লিয়াসের বিভাজন। এবার আসো, এই যে আমি এতক্ষণ ধরে ম্যালেরিয়া নিয়ে আলোচনা করতেছি, ম্যালেরিয়ার বৈজ্ঞানিক নামই তো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম মানেই তো ম্যালেরিয়ার গণ, প্রজাতি তো অনেকগুলো নাম আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। তোমরা 9-10-এ পড়ে আসছো প্লাজমোডিয়াম ভাইভেক্স, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম। তার মানে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম গণের অন্তর্গত। তার মানে প্লাজমোডিয়াম মানে বুঝাচ্ছি সেই প্রাণী, ম্যালেরিয়া সেই প্রাণী যার শুধু ক্যারিওকাইনেসিস হয়, মানে শুধু নিউক্লিয়াসের বিভাজন। এবারে ওয়ার্ডটার মিনিং এ আসো। সাইজোগনি, সাইজোগনিয়া, সাইজো ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ড যার মানে বিভাজন, বিভক্তি। গনিয়া গ্রিক ওয়ার্ড যার মানে প্রোডাকশন, মানে তৈরি। তাহলে কি বিভক্তি? এখানে বিভক্তি যে লিখছি, বিভক্তি কি তৈরি? বিভক্তি হচ্ছে শুধু নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের বিভক্তি, আর তৈরি হবে শুধু নিউক্লিয়াস যুক্ত। তৈরি হবে কি বহু, কারণ শুধুমাত্র নিউক্লিয়াস ভাগ হচ্ছে, তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত একটা কোষ। তাহলে তোমার যদি এটা একটা সেল হয়, এটা যদি প্লাজমোডিয়ামের একটা সেল হয়, ধরো এটা একটা প্লাজমোডিয়ামের সেল, তাহলে প্লাজমোডিয়ামের সেলে ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, দেন এই প্লাজমোডিয়ামের সেলটা ডিভাইড হচ্ছে, এখানে সাইটোকাইনেসিস হচ্ছে না, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে 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 এখানে অনেকগুলো দেখো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে ফেলে। এই যে বহু নিউক্লিয়াস যুক্ত একটা দশা, এটাই প্রোডাকশন, প্রডিউস হয়, এটাই গনিয়া। সাইজো মানে ডিভিশন, ডিভিশন কিসের? নিউক্লিয়াসের। এই জন্য ম্যালেরিয়ার দেহে সাইজোগনি নামে একটা দশা দেখা যায়। আর এই দশা যে দেখা যায়, এই দশাটাকে আমরা বলি সাইজন্ট দশা। সাইজোগনি হচ্ছে প্রসেস, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার প্রক্রিয়া। দশাটার নাম হচ্ছে সাইজন্ট। সাইজন মানে বহু নিউক্লিয়াস যুক্ত দশা। তাহলে এখানে তোমার আরেকটা ওয়ার্ড মিনিং চলে আসে যে সাইজন্ট, SCHI
ZONT। এই সাইজন্ট ওয়ার্ডটার মিনিংই হলো বহু নিউক্লিয়াস যুক্ত দশা, বহু নিউক্লিয়াস যুক্ত কোষ না, তৈরি হওয়ার প্রক্রিয়াটা সাইজোগনি মানে প্রক্রিয়াটা, আর দশাটার নাম হলো সাইজন্ট, বহু নিউক্লিয়াস যুক্ত দশা। আমি শর্টকাটে লিখলাম। এতটুকু কি সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সাইজোগনি সাইজন্ট বুঝছেন কিনা একটু বলেন। বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের মিল আছে, দেখছেন? তাহলে প্লাজমোডিয়াম যদি কোথাও নাম শুনেন, সেটা একটা প্রাণী। কেমন প্রাণী? তার দেহে কোষে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হওয়া প্রাণী, নো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে ডিভিশন অফ ক্যারিয়ন, মানে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, শুধু নিউক্লিয়াসের বিভাজন। তার মানে এখানে একটা ওয়ার্ড, ম্যালেরিয়া জীবাণুর প্লাজমোডিয়ামের দেহে একটা দশা দেখি, যে দশাটাতে দেখা যায় যে সাইজোগনি, সাইজো ডিভিশন, গনিয়া প্রোডাকশন। কিসের প্রোডাকশন? অনেকগুলো নিউক্লিয়াসের প্রোডাকশন। ডিভিশন, নিউক্লিয়াস ডিভিশন হয়ে হয়ে অনেকগুলো নিউক্লিয়াসের প্রোডাকশন। তো এই দশাটাকে আমরা বলবো সাইজন্ট। এই সাইজন্ট প্লাজমোডিয়ামের দেহে আছে, মানে বহু নিউক্লিয়াস যুক্ত দশা প্লাজমোডিয়ামের দেহে আছে, মানে শুধু ক্যারিওকাইনেসিস প্লাজমোডিয়ামের দেহে ঘটে। সেল ডিভিশনও আমরা পাইলাম, শুধু ক্যারিওকাইনেসিস প্লাজমোডিয়ামের দেহে ঘটে। তাহলে প্লাজমোডিয়ামের দেহে সাইজোগনি সাইজন্ট দুইটা টার্মই আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এতটুকু সবাই বুঝছেন কিনা একটু বলেন। এতটুকু সবাই বুঝছ? এতটুকু সবাই বুঝছ? আগে এটা বলো, এতটুকু বুঝছো কিনা? এতটুকু কি বুঝিয়েছেন কিনা একটু বলেন। এতটুকু কি বুঝিয়েছেন? অস্ট্রেলিয়াকে মনে হারাই দিছে বাংলাদেশ। কি কয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 104 রান, 7 বল 28 রান। ওরে গ্রেট। 131 রানের লিড নিয়েও একটু অহংকারের পতন হইতে হয়, ঠিক না? অস্ট্রেলিয়ার অহংকারের পতন হইতে হবে। সবাই ছুটি দেন, ছুটি দেন, ছুটি দেন, ছুটি দেন। এত ছুটি দিয়ে কি করবা? কি কয় তারপর বুঝছি নাকি বলবো? আচ্ছা, তো এখানে আমি গ্যামিটোগনি আর স্পোরোগনি একটু বুঝাই দিই, 1 মিনিটে বুঝাই দিই, তাহলে তোমরা বুঝছো। বুঝে নিয়ে আমি একটু আমি অর্ধেক পড়া রেখে সামনে আগাইতে পারবো না, অর্ধেক রেখে সামনে আগানো যাবে না। আমি আর নেক্সট 2টা ক্লাসে ম্যালেরিয়া শেষ করব। তো এখন তোমাদেরকে বলছিলাম পড়া ফাস্ট হবে, কারণ আমরা সেকেন্ড ইয়ার কোর্স শুরু করবো ইনশাআল্লাহ। সো পড়াটা একটু ফাস্ট হবে, ফাস্ট একটু ধরতে হবে, ধরার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার না কথা? দেখি আমরা তাহলে আমরা এই 2টা টার্ম মোটামুটি নিশ্চিত হইলাম। এবার আসো গ্যামিটোগনি। সহজ কথা, কিন্তু খুব সহজ কথা, কোনো ব্যাখ্যা নাই, সহজ টার্ম। দেখো, গ্যামিটোগনি, এই গনি মানে গনিয়া। গনিয়া মানে তো কি হওয়া? প্রডিউস মানে তৈরি হওয়া, ঠিক না? আমরা কিছুক্ষণ আগেই জানছিলাম সাইজোগনির গনি, গ্যামিটোগনির গনি। তাহলে গনি ওয়ার্ডটা এখানে আসছে, গনি মানে গনিয়া, গনিয়া মানে তৈরি হওয়া। এটা একটা প্রসেস, তৈরি হওয়ার প্রসেস। কি তৈরি হওয়া? গ্যামিটো ওয়ার্ডটা আসে গ্যামেট থেকে। তাহলে গ্যামেট, গ্যামেট মানে কি? জনন কোষ। গ্যামেট মানে কি? জনন কোষ। তাহলে জনন কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া, এটা তোমরা এই অধ্যায়ের একটা ওয়ার্ড মিনিং এ পাবা, যাকে আমরা বলবো গ্যামিটোগনি, গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া। ওকে, তাহলে জনন কোষ 2 ধরনের আছে, 2 ধরনের জনন কোষ আছে। একটা হলো ম্যাক্রো
গ্যামিটোসাইট, আরেকটা হলো মাইক্রো গ্যামিটোসাইট। একটু ওয়ার্ড মিনিং করে বুঝাই দিই, খুব সহজভাবে বুঝাই দিচ্ছি, একটু ওয়ার্ড মিনিং করে বুঝাই দিব। ম্যাক্রো মানে বড়, এই মাইক্রো মানে ছোট, গ্যামিটো মানে গ্যামিট মানে জনন, এখানেও গ্যামিটো মানে গ্যামিট মানে জনন, সাইট মানে কোষ, সাইট মানে কোষ। তাহলে ম্যাক্রো গ্যামিটোসাইট, মাইক্রো গ্যামিটোসাইট। জনন কোষ ম্যালেরিয়া দুই ধরনের আছে, ম্যাক্রো মাইক্রো। একটু সাইজ দেখো, সাইজ দেখলে ভালোভাবে বুঝবা। এটা হচ্ছে আকারে বড়, এই ম্যাক্রো মানে তো বড় বললাম না, বড়, তাহলে আকারে বড়। আর মাইক্রো মানে ছোট, তার মানে এটা আকারে ছোট, ঠিক না কথা? কিন্তু মজার ব্যাপার হলো এ আকারে বড় হলো ওর নিউক্লিয়াসটা ছোট, এ আকারে ছোট হইলো এই নিউক্লিয়াসটা অনেক বড়, বিশাল বড়। কনসেপ্ট ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এই ম্যাক্রোগ্যামিটোসাইটটা কাদের থাকে? আকারে বড়। নরমালি শুক্রাণু আকারে বড় হয় নাকি ডিম্বাণু আকারে বড় হয়? তোমরা ভেবে ভেবে বলো। তাহলে ম্যাক্রো মানে বড়, গ্যামিটোসাইট মানে জনন কোষ, মাইক্রো মানে ছোট, গ্যামিটোসাইট মানে জনন কোষ। তো নরমালি শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে আকারে কে বড় হয়? শুক্রাণু ছোট হয়, ডিম্বাণু বড় হয়। কিন্তু শুক্রাণুর ভেতরের নিউক্লিয়াস কিন্তু আবার বড় হয়, ডিম্বাণু ভেতরের নিউক্লিয়াস ছোট হয়। সো এটা মেয়েদের থাকে, তার মানে এটা হচ্ছে সহজ কথায় ডিম্বাণু। আর এটা হলো সহজ কথায় শুক্রাণু না, স্ত্রী জনন কোষ আমরা বলি, পুংজনন কোষ আমরা বলি, স্ত্রী গ্যামেট, এটাকে আমরা বলবো স্ত্রী গ্যামেট মানে স্ত্রী জনন কোষ। আর এটাকে আমরা বলবো পুং গ্যামেট। এটা তো ডিরেক্টলি শুক্রাণুর মতো হয়নি, শুক্রাণুর তো লেজ থাকে, যেন আলাদা করে বললাম। তাহলে গ্যামিটোগনি মানে গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে এবার স্পোরোগনি, আরেকটা টার্ম, খুব সহজ টার্ম, একটু করে এখান দিয়ে লিখে বুঝিয়ে দিচ্ছি। স্পোরোগনি সহজ টার্ম। স্পোরো মানে স্পোর। ম্যালেরিয়া দেহে বিশেষ একটা স্পোর দশা আছে, যে দশাটাকে আমরা বলি স্পোরোজয়েট। এই দশাটাই তোমাদেরকে আমি দেখাইছিলাম, লালায় থাকে। আর গনি মানে তৈরি, তৈরি হওয়া। তাহলে স্পোরোজয়েট তৈরি হওয়ার প্রক্রিয়া স্পোরোগনি। এই স্পোরোজয়েট, স্পোরোজয়েট কোথায় থাকে? মশকির লালায়, মশকির লালায় থাকে। মশকি যখন মানুষকে কামড়াবে তখন মশকির লালা থেকে স্পোরোজয়েট দশাটা কোথায় আসবে? মানুষের রক্তে। কোথায় আসবে? মানুষের রক্তে প্রবেশ করে। মানুষের রক্তে স্পোরোজয়েট গিয়ে অযৌন জনন করে, মানুষের দেহে অযৌন জনন হয়। ও অযৌন জননটা করে একটা দশা আসে, ওই দশাটা আবার মশার কামড়ের মাধ্যমে মশকির দেহে যায়, অ্যানোফিলিস মশকি। মশকির দেহে গেলে মশকির দেহে আবার এই ম্যাক্রো মানে জনন কোষগুলো তৈরি হয়। আবার জনন কোষ মিলিত হয়ে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পেয়ে স্পোর তৈরির প্রক্রিয়া। মশকের দেহেই স্পোর তৈরির প্রক্রিয়া বা স্পোরোজয়েট তৈরির প্রক্রিয়া, যেটাকে আমরা বলবো স্পোরোগনি। স্পোরো মানে স্পোর বা স্পোরোজয়েট একটা দশা, গনি মানে তৈরি হওয়া। তাহলে স্পোরোগনি, মশা লালায় আসলো, মশা লালা থেকে মশা মানুষকে কামড় দিলে মানুষের রক্তে চলে গেল। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, দেখি বুঝছেন কিনা। 2 ঘন্টা হয়েছে, হয়নি এখনো? 2 ঘন্টা ফিল আপ করার দরকার আসলে। ওয়াও, বাংলাদেশ জিতে গেছে, তাহলে আজকে আর না করাই। হ্যাঁ, বাংলাদেশ জিতে গেছে, এই খুশিতে একটা সেলিব্রেশন দরকার আছে না? দরকার আছে তো? ওকে, বাংলাদেশ জিতে গেছে।
এতটুকু সবাই বুঝছেন? মাথা ব্যথার ঔষধের নাম, ক্লাস করে মাথা ব্যথা উঠে যায়? কি অবস্থা, কেমনে হবে? কেমনে হবে? মাথা ব্যথার এমনি কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, মাথা ব্যথা অটোমেটিক্যালি চলে যায় মানুষ। ঠিক আছে, আমার প্রচুর মাইগ্রেন হয়। এই মোবাইল 3টার সামনে দাঁড়ায় থাকি প্রতিদিন। হাতে একটা থাকে তো, এখানে একটা, আরেকটা সেট আছে অ্যান্ড্রয়েড, ছোট একটা সেট আছে। 3-4টা মোবাইল আমার পাশে ঘুরে মাথা ধরে যায়। মাথা ব্যথার ওষুধ সাধারণত ওষুধ অ্যাভয়েড করবা, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের সিএনএসে যেসব ওষুধগুলো কাজ করে সেগুলো আসলে সবগুলোই নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে, মানে ঘুম আনায়। মাথা ব্যথার ওষুধ মানে এক কথায় ব্যথা দূর হবে, সাথে সাথে ঘুমও আসবে, সাইড ইফেক্ট ঘুম। সবগুলোরই সেম কন্ডিশন, ঠিক আছে? তবুও যদি শুনতে চাও তাহলে কার্বামাজেপিন, অক্সকার্বাজেপিন, অনেকগুলো ওষুধ আছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডাউন করায় দিবে। দোকানদারকে বলে দোকানদার কমনলি ওষুধ দিয়ে দেয়, বাট মাথা ব্যথা আবার অনেক ধরনের আছে। শুধু মাইগ্রেনই মাথা ব্যথা না, মাথা ব্যথার অনেক টাইপস আছে, অনেক টাইপস। টেনশনের কারণে হয়, কোল্ডের কারণে হয়, ক্লাস্টার হইতে পারে, মাইগ্রেন হইতে পারে। মাইগ্রেন অনেকগুলো টাইপস আছে। সো ওষুধ টষুধ খাওয়ার দরকার নেই। কারো যদি জ্বরও হয়, নর্মালি জ্বর ভালো করার জন্য নর্মাল ট্রিটমেন্ট নাও, লেবুর শরবত খাও, যে কোনো নর্মাল ট্রিটমেন্ট নাও। বেশি বেড়ে গেলে প্যারাসিটামল খাও, ঠিক আছে না? নর্মালি ওষুধ অ্যাভয়েড করাই ভালো, সাইড ইফেক্ট বেশি ওষুধের। আচ্ছা, তাহলে এতটুকু সবার ক্লিয়ার না? আচ্ছা, আমি তাহলে শেষ করে দিই আজকে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব তোমাদের যারা যারা পেইডে আছো ওদের নেক্সট ক্লাস থেকে কম্বাইন্ড একটা গ্রুপ হবে, কম্বাইন্ড গ্রুপেই এই চ্যাপ্টার চলতে থাকবে। আজকের বেসিক ক্লাসটা যারা যারা করছেন তারা ম্যালেরিয়া 2 ক্লাসে যা বুঝাবো তাই ইজিলি বুঝবেন, খুব ইজি হবে ম্যালেরিয়া। আর যদি আজকে ক্লাস না করে থাকো তাহলে বুঝার কোনো কিছু আমার কিছু করার নেই, কারণ আমি ওয়ার্ড ভেঙে 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 বুঝাইছি সবগুলো। ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝাটা জরুরি। তাহলে আমাদের এখন কোনটা চলে গেল? গ্যামিটোগনি আমরা বুঝলাম, স্পোরোগনি আমরা বুঝলাম, ম্যালেরিয়া, এরিথ্রোসাইট, সাইজোগনি, সাইজন, গ্যামিটোগনি, স্পোরোগনি। এই ওয়ার্ডগুলো যদি তুমি ভালো করে বুঝো, তোমার জন্য এই চ্যাপ্টারের সামনের দিকের অংশটা আস্তে আস্তে সহজ হচ্ছে, আদারওয়াইজ জটিল হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকিও। 2 ঘন্টা হয়েছে আজকে ক্লাস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। বাংলাদেশ জিতছে, এটাই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম।